ভাইকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে দেখে সুইটি দৌড়ে আসলো। এক গ্লাস পানি এগিয়ে দিতেই ভাই সেটা নিয়ে খেয়ে নিল। এবার সুইটি ভাইয়াকে এত তাড়াতাড়ি আসতে দেখে প্রশ্ন না করে পারল না, কারণ গত 6টা মাসে এরকম হয়নি কখনো। ঈশান দুপুরে বাসায় ফিরে এসেছে, বাসায় আসার মতো কোনো পরিস্থিতিও হয়নি। আর আজকে ব্যাগ সমেত ফিরে আসলো, চাকরিটা তো চলে যায়নি। বিষয়টা ভেবেই মেয়েটার বুকের ভিতর কেমন করে উঠল। এমনিতেই আব্বু এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে, তার উপর আবার যদি এখন ভাইয়ার চাকরিটা চলে যায় তাহলে পুরো পরিবারটাকে অনেক বিপদের মধ্যে পড়ে যেতে হবে। বিষয়টা ভেবেই সুইটি ভাইয়ার পাশে বসে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলো। ভাইয়া, তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসলে যে? আমিও আসতে চাইনি, কিন্তু বস ডেকে নিয়ে বলল কালকে থেকে আমাকে আর ওই অফিসে যেতে হবে না। মানে তোমার চাকরিটা কি চলে গেছে তাহলে? না রে বোন, চাকরি চলে যায়নি। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য চাকরিটা চলে যাবে। তোর ভাইয়া কোনো কাজ করলে মনোযোগ দিয়েই করে। আসলে বস আমাকে খুব পছন্দ করে, তাই ডেকে নিয়ে বলল ওনাদের অফিসের যে দ্বিতীয় শাখাটা আছে, কাল কাল থেকে নাকি ওখানে আমাকে যেতে হবে। কেন হঠাৎ ওখানে কেন? উনি না বলেছিল তোমাকে কোথাও যেতে হবে না, এখন আবার বলছে এখান থেকে অন্য কোথাও যেতে হবে। তুমি আমাদের ছেড়ে গেলে কি করে চলবে ভাইয়া? বোন, ভয় পাস না। আমি এই শহর ছেড়ে তোদের ছেড়ে কোথাও যাচ্ছি না। নতুন অফিসটা পুরাতন অফিস থেকে মাত্র 15 মিনিট দূরত্বের পথ। ওই আধা ঘন্টার জায়গায় 45 মিনিটের মতো সময় লাগবে। এত টেনশন করিস না তো। একটু সময় ব্যয় করলে যদি জীবনে ভালো কিছু হয় তাহলে করব না বল? আর ওখানে যদি ভালো কিছু করে দেখাতে পারি, স্যালারিটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। কি বলিস ভাইয়া, সত্যি এত খুশির খবর? এখন নয়, যখন করতে পারবো তখন। এখন বল, আম্মু কোথায় আর আব্বুর কি খবর রে? আম্মু আব্বুর কাছে বসে আছে, দুপুরের খাবারটা খাইয়ে দিল, মেডিসিন খাওয়া হলে শুইয়ে দিয়েছে। আম্মুকে আব্বুর সাথে কথা বলতে দেখলাম। ও, তুই খেয়েছিস? হ্যাঁ, মাত্রই খেয়ে আসলাম, তোমাকে বাসায় ঢুকতে দেখি তো এখানে আসলাম। আমি একেবারে ফ্রেশ হয়ে বের হচ্ছি, তারপরে না হয় খেয়ে নেব। ঈশানের পরিবারটা এমন ছিল না, কিন্তু গত 7 মাস আগে থেকেই একটা ঝামেলায় পড়ে আগের সেখানে থাকতো, সেখান থেকে চলে আসতে হয়েছে। আর সমস্যা তো আর বলে কয়ে হয় না, হঠাৎ করেই হয়ে যায়। সম্মানটা সবচেয়ে বড়, আর ঈশানের আত্মসম্মান বোধটা খুব প্রখর। চাচাতো বোন, আব্বু আম্মুকে আর ওদের অবস্থানের কথা তুললে ঈশান সেটা মানতে পারে না। তাই সেদিন ওরকম একটা পরিস্থিতিতে আগের বাসা থেকে বেরিয়ে এসেছিল। কেন বেরিয়ে এসেছিল সেটা পরে জানতে পারবেন। যাই হোক, ঈশান ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নিল। তারপর বিকেলের দিকে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে বেরোলো। অফিসের কাজের চাপ এতই বেশি থাকে যে সাপ্তাহিক একদিন ছাড়া তেমন করে বেরোনো হয় না। বন্ধুরা হয়তো রোজ আড্ডা দেয়, ঈশানেরও ইচ্ছে করে অফিস শেষ করে এসে বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে। কিন্তু অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, তারপর আর বেরোনোর মতো এনার্জি থাকে না। আজকে সাপ্তাহিক ছুটি ছাড়া ঈশানের আড্ডায় দেখে ঈশানের বন্ধু মেহেদি ওকে জিজ্ঞাসা করলো। কিরে হঠাৎ আজকে আসলি যে, তাও আবার এত তাড়াতাড়ি? আসার তো ইচ্ছে ছিল না। আসলে অফিস থেকে বস অন্য অফিসে ট্রান্সফার করে দিল, তাই আজ ছুটি দিয়ে দিল। সব কিছু ঠিকঠাক করে নিয়ে কাল যেন সময় মতো ওখানে চলে যায়। তার মানে কি এখন থেকে তুই আর এখানেই থাকছিস না, আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছিস? না রে বন্ধু, তেমন কিছু না। তবে নতুন অফিসটা একটু দূরে হবে এখান থেকে। আগে 30 মিনিট লাগতো, এখন 45 মিনিট কিংবা 1 ঘন্টার মতো লাগবে। সপ্তাহে একদিন তো আমাদের দেখা হচ্ছেই। বালের একটা লাইফ পেয়েছি, সকালে উঠে অফিসে যাও, আবার এসে অফিসের জন্যই ঘুমিয়ে পড়ো। এই করে করে সারা জীবনটাই কেটে যাবে। তাছাড়া লাইফে কী বা থাকতে পারে বল? ঈশানের বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসে। পরদিন যথারীতি আব্বু আম্মু আর বোনকে বলে নতুন অফিসের উদ্দেশ্যে চলে যায়। অফিসটা বেশ খানিকটা দূরে, আসতে গিয়ে প্রায় 1 ঘন্টা লেগে গেল, তবে লেট হয়নি।
নতুন অফিসের বস যে কেমন হবে তা ঠিক নেই। আগের বস এই অফিসের বসের যে পার্টনার সেটা ঈশান খুব ভালো করেই বসের থেকে জেনেছে। তাই এখানে ভদ্রলোক নাকি ভদ্রমহিলা থাকবে সেটা নিয়ে কনফিউশন আছে। অবশ্যই এই বিষয়টা জিজ্ঞাসা করা হয়নি। ঈশান অফিসে আসলো, তারপর ম্যানেজারের সাথে দেখা করতেই ম্যানেজার ওকে একটা ডেস্ক দেখিয়ে দিল। এবার ঈশান গিয়ে ডেস্কে বসে ভাবতে লাগলো বস কখন আসবে আর ওকে কখন কাজ বুঝিয়ে দিবে। ঈশান অফিসে গত আধা ঘন্টা যাবৎ বসে আছে, তারপরও ওকে কোনো কাজ দেওয়া হলো না। এবার ঈশান নিজে থেকে উঠে আসলো, তারপর ম্যানেজারের কেবিনের সামনে গিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতেই ম্যানেজার বলতে লাগলো, ঈশান সাহেব বলুন। স্যার, আমি তো আসছিলাম প্রায় 1.25 ঘন্টা হয়ে যায়, কিন্তু কোনো কাজ বুঝিয়েই তো দিলেন না। আসলে ম্যাডাম একটু আগে এসেছে, আপনি অপেক্ষা করুন, আমি ওনাকে কল করে বলে দিচ্ছি আপনি এসেছেন, ম্যাডাম আপনাকে ডেকে পাঠাবে। ঈশান আবারও কেবিনে চলে গেল। 15 মিনিট বাদেই পিয়ন এসে ঈশানকে ডেকে পাঠালো ম্যাডামের কেবিনে যাওয়ার জন্য। ঈশান ম্যানেজারের থেকে শুনে বুঝতে পারল অফিসের এমডি একজন মেয়ে। শেষে কিনা একজন ভদ্রমহিলার অধীনে কাজ করতে হবে। না, জানে না ভদ্রমহিলা কীরকম হবে। আসলে মেয়ে মানুষ তো, তাই বোঝে কম, চিল্লায় বেশি। যে কোনো কাজেই নিজের হাজারটা ভুল থাকলেও সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু অফিসের কলিগ কিংবা স্টাফের কেউ যদি কোনো ভুল করে তাহলে আর রক্ষে নেই। হাজারটা চিন্তাভাবনা মাথার উপর নিয়ে ঈশান নিজের ফাইলটা নিয়ে এবার কেবিনের সামনে এসে দাঁড়ালো। যদি ভদ্রমহিলা ফাইল দেখতে চাই, শিক্ষাগত যোগ্যতার কথা জানতে চাই, তাহলে আগের বস সিভিটা দেখিয়ে দিতে বলেছে। ঈশান অনুমতি নিয়ে প্রবেশ করতেই খেয়াল করলো ভদ্রমহিলা উল্টো দিকে ঘুরে বসে আছে। ঈশান এসে ওনার ডেস্কের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ম্যাডাম, আমি আসছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আমাকে কোনো কাজ বুঝিয়ে দেওয়া হয়নি। কালকে আপনার বিজনেস পার্টনার অর্থাৎ আমার আগের অফিসের বস বলেছিল এখানে আসার পর আপনি সবটা আমাকে বলে দিবেন। এখন যদি বলতেন তাহলে আমি কাজ শুরু করতে পারতাম। আপনি এতদিন কোথায় ছিলেন? এই শহরেই ছিলাম ম্যাডাম। কেন? না, এমনিতেই। কয়েক মিনিট নীরবতার পর এবার মেয়েটা ঈশানের দিকে ঘুরল। ভদ্রমহিলার চেহারা সামনে থেকে দেখতেই ঈশান যেন 440 ভোল্টের একটা শক খেল। কারণ এই মেয়েটার জন্যই সেদিন বাসা ছেড়েছিল। হাজারটা অপমান সহ্য করে আব্বু আম্মুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসতে হয়েছিল। কোনো দোষ না করার পরও আব্বুকে সেদিন হাজারটা কথা শুনতে হয়েছিল। মাত্র 5 লক্ষ টাকার কারণে আব্বুকে এই মেয়েটা সেদিন লোভিয়া টাকা আত্মসাৎকারী বলেছিল। আব্বু নাকি টাকাগুলো মেরে দিয়েছে। আসলে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে মেয়েটাকে। ঈশানের সামনে ডেস্কে যে মেয়েটা বসে আছে সেই মেয়েটা ওরই চাচাতো বোন, আর ঈশানের থেকে বয়সে 1-1.5 বছরের সিনিয়র। কিন্তু মেয়েটার অহংকারে মাটিতে পাই পড়ে না। বাহির থেকে পড়ালেখা করে এসেছে। ঈশানদের 2টা পরিবার একসাথেই থাকতো, আর ঈশানের পারিবারিক অবস্থা অতটাও ভালো নয়। ঈশান আব্বু আম্মুর সাথে গ্রামে থাকতো, তারপর পড়ালেখার সুবাদে আর জমি জমা ঝামেলার কারণে এই শহরে চলে এসেছিল। ঈশিতার আব্বুই ওনার বাসায় থাকতে বলেছিলেন। যে বাসায় ঈশানের পরিবার চাচুদের সাথে থাকতো সে বাসাটা অবশ্য দাদুর করে দেওয়া, কিন্তু ঈশানরা গ্রামেই থাকতো। দাদু অবশ্য শহরের শেষ বয়সে এসে একটা বাড়ি করে দিয়ে গিয়েছিল, তাই সবাই একসাথে থাকতে শুরু করেছিল। কিন্তু মেয়েটা যবে থেকে দেশে ফিরেছিল তবে থেকে ঈশানদের পরিবারকে ছোট করে আর ঈশানকে বিশেষ করে হাজারটা কথা শোনাতো। ঈশান তাতেও কিছু মনে করতো না। এর মাঝে ঈশানের আব্বুকে অফিসের একটা দায়িত্ব দেয়, কারণ ভাইয়ের থেকে বিশ্বস্ত কাউকে আর কোথায় বা পাবে। ছোট ভাইকে নিয়ে ব্যবসাটা সামলাবে ভেবেছিলেন। মেয়েদের বিয়ে দিয়ে দিলে আর কতদিন এভাবে বাসাতে থাকবে। কিন্তু মাঝখানে ঈশিতার আব্বুকে একটা কাজের জন্য দেশের বাইরে যেতে হয়। তখন ঈশিতা ঈশানের আব্বুকে একটা চেক দিয়ে টাকাগুলো ব্যাংক থেকে তুলে আনতে বলেছিল।
টাকাগুলো সেদিন ব্যাংক থেকে তুলে আনার সময় ছিনতাইকারীদের হাতে টাকাগুলো খোয়াতে হয়। অবশ্য আব্বু টাকাগুলো বাঁচানো অনেক চেষ্টা করেছিলেন ভদ্রলোক, কিন্তু পারেননি। অবশেষে ছিনতাইকারীদের হাতে ছুরির আঘাত খেয়ে টাকাগুলো সেখানে রেখেই চলে আসতে হয়েছে। কিন্তু ঈশিতা এই বিষয়টা বিশ্বাস করছিল না। উল্টো ঈশানের আব্বুকে হাজারটা কথা বলে অপমান করেছে। উনি নাকি টাকার লোভ সামলাতে পারেননি। ঈশান তখন আর চুপ থাকতে পারেনি। বলেছিল ওরা গরিব হতে পারে, তাই বলে এতটাও ছোট মানসিকতা ওদের নেই যে এই সামান্য 5 লক্ষ টাকার জন্য দুই পরিবারের সম্পর্ক নষ্ট করবে। ঈশিতার মুখের উপর কথা বলার কারণে মেয়েটা ওকে থাপ্পড় মেরেছিল আর বাসা থেকে বেরিয়ে যেতে বলেছিল। ঈশানও আর এক মুহূর্ত দেরি করেনি। সেদিন ওই বাসাতে আব্বু আম্মুকে নিয়ে বেরিয়ে গিয়েছিল। তারপর ওই বাসা থেকে যাওয়ার পরেই ঈশানের আব্বু স্ট্রোক করে। ভদ্রলোকের এক সাইড প্যারালাইজড হয়ে যায়। তখন থেকেই ঈশানের এই মেয়েটার উপর রাগ। সেদিন কোনো দোষ না করার পরও আব্বুকে হাজারটা কথা শুনতে হয়েছিল। ঈশান মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে ফেলল। ভাবতেও পারেনি নতুন অফিসে এসে কিনা এই মেয়েটার পাল্লায় পড়তে হবে। তাহলে কি মেয়েটার সব কিছু প্ল্যান ছিল? না না, ও জানবে কি করে ঈশান কোথায় ছিল? তারপরও কেন জানি সন্দেহ হয়েছে এই মেয়েটা আবার কোনো নতুন করে চাল খাটিয়ে ওকে এই অফিসে আনেনি তো। ঈশান বিষয়টা ভাবছিল, তখনই ঈশিতা বলতে শুরু করলো। আমি আপনাকে এখানে আরপানের বসের মাধ্যমে নিয়ে এসেছি, সেটা যদি ভেবে থাকেন তাহলে সেটা আপনার ঠিক ধারণা। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারল মেয়েটা ওকে অপমান করার জন্যই ডেকে এনেছে। না জানি এখন এই মেয়েটা ওকে কত টর্চার সহ্য করতে হয়। ঈশান ভেবেছিল বাসা থেকে বেরিয়ে এসে এই মেয়েটার টর্চারটা সহ্য করতে হবে না, কিন্তু না, এই মেয়েটাই আবার ওর বস হয়ে আসলো। এখন আবার মেয়েটা ওর জীবনটা কীরকমভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ঈশান সেটাই ভাবতে লাগলো। মনে হচ্ছিল এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিবে, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে করবেই বা কী? তাছাড়া এই শহরে টিকতে গেলে আব্বু আম্মুর আর বোনের খরচ চালাতে গেলেও অন্তত চাকরিটা করতেই হবে। প্রতি মাসে আব্বুর 7-8 হাজার টাকার মতো মেডিসিন লাগে। নিজের কথা না হয় বাদই দিল। ভদ্রলোক এতগুলো দিন যাবৎ ওদের মানুষ করেছে, এখন যদি এসে তাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দেয় তাহলে নিজের কাছেই নিজেকে ছোট মনে হবে। কথাগুলো ভাবছিল ঈশান। এরই মাঝখানে ঈশিতা বলতে শুরু করলো। কারণ আপনার থেকে আমার প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। আপনি যদি ভেবে থাকেন এখান থেকে চলে যাবেন তাহলে সেটা আপনার ভুল ধারণা। যাওয়ার রাস্তাটা আপনি আগেই বন্ধ করে ফেলেছেন। ঈশান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে। তখন ঈশিতা একটা এগ্রিমেন্ট পেপার এগিয়ে দিল ওর দিকে। ঈশান সেটা দেখে বুঝতে পারল কালকে অফিসের বস ওকে এই এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়েছিল। তার মানে লোকটার এই চেহারার আড়ালে ওকে একরকম করে ঠকালো। বিষয়টা ভাবতেই খুব রাগ হচ্ছে লোকটার উপরে ঈশানের। এত অভিনয় কি করে করতে পারলো লোকটা? কথাগুলো ভেবেই কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল ছেলেটা। আপনি এখান থেকে ভুলেও যাওয়ার চিন্তা করবেন না। আর টাকার অ্যামাউন্টটা দেখেছেন মনে হয়? মনে হয় না। কখনো একবারই এতগুলো টাকা চোখে দেখেছেন? পুরো 20 লাখ টাকার কথা এখানে লেখা আছে। যদি এখান থেকে যেতেই হয় তাহলে অ্যাগ্রিমেন্টের 20 লাখ টাকা রেখে তারপরেই যেখানে খুশি চলে যেতে পারেন। আমি যা করতে বলি আপনাকে আজকে থেকে এখন থেকে সেটাই করতে হবে। কিসের এত রাগ আমার উপর আপনার? আপনার মতো মানুষকে যে এখনও সম্মান দেওয়া হচ্ছে এই অফিসে, তাতে সেটাই কি আপনার জন্য খুব বেশি নয়? এত কিছুর পরেও আপনার মনে হচ্ছে যে আপনার কি অন্যায় হয়েছে, যে অন্যায়ের জন্য আপনাকে সারা জীবনের ফল ভোগ করতে হবে? আশ্চর্য, এখনও তো শুরুই করলাম না, তার আগেই আপনার মনে হচ্ছে আমি আপনাকে মানসিক টর্চার করছি। তাহলে যখন টর্চারগুলো পড়বে তখন আপনি কি করে টিকবেন এই অফিসে? আমার সেটা নিয়ে সন্দেহ আছে। অবশ্য আপনার মতো মানুষের কাজই তো হচ্ছে পালিয়ে বেড়ানো। পালানো থেকে আর কি করতে পারেন? ঈশান এক দৃষ্টিতে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন মেয়েটা ওর দিকে কতগুলো ফাইল এগিয়ে দিয়ে বলতে লাগলো।
ভদ্রভাবে বলছি, এই ফাইলগুলো আজকের মধ্যে রেডি করে দিয়ে তারপরে এখান থেকে যাবেন। ম্যাডাম, এখানে পুরো 5টা ফাইল আছে। এতগুলো ফাইল একদিনে কমপ্লিট করা সম্ভব না। আপনি কখনো করতে পেরেছেন? না কখনো করেছেন? আমার তো মনে হয় না যে একজন সাধারণ সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ একদিনে 3টা ফাইলের উপর কাজ করতে পারবে। আমার মুখে মুখে তর্ক করার সাহস তোর কি করে হয়? আমি তোর অফিসের বস। অফিসের বসের সাথে কি করে কথা বলতে হয় সেটা কি কখনো শেখেননি? সরি ম্যাডাম, আসলে এতগুলো ফাইল কাজ করা সম্ভব না, তাই বলছিলাম। কাজ করা সম্ভব না হলে বাসায় চলে যা। অ্যাগ্রিমেন্টের টাকাগুলো দিয়ে এখান থেকে দূর হয়ে যা। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর ফাইলগুলো নিয়ে বেরিয়ে আসলো। কাজগুলো করে দিতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঈশান যখনই কেবিনের দিকে আসতে গেল তখনই খেয়াল করলো ওর কেবিনের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যাকে দেখার পর ঈশানের চোখগুলো বড় বড় হয়ে গেল। এ কি? এ তো বন্ধু মেহেদি। মেহেদিকে দেখে ঈশান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ছেলেটা এসে ঈশানের সামনে দাঁড়াতেই ও বলতে শুরু করলো। আশ্চর্যের বিষয়, তুই এখানে কি করছিস বলতো? আমারও তো সেই একই প্রশ্ন, কিন্তু তোকে দেখে বোঝা যাচ্ছে তুই আজকে এই অফিসে নতুন জয়েন করেছিস। তার মানে কি এটাই তো সেই নতুন অফিস? হ্যাঁ, কিন্তু তুই এখানে কেন বলতো? আমি এখানে থাকবো না। গত 2 বছর যাবৎ আমি এখানে জব করছি, আর আজকে তোকে দেখছি, তার মানে কি এখন থেকে তুই এখানে? ঈশান মাথা নেড়ে উত্তর দিল। কেবিনের ভিতর যেতেই ছেলেটাও আসলো। ঈশান এসে বসতেই মেহেদিও বলতে লাগলো। কিন্তু তোর এই অবস্থা কেন? প্রথম দিনের এসেই এতগুলো ফাইল কেন? আমার ভাগ্য যে এরকমই রে। একজনের হাতেই বারবার পড়তে হয়, সেজন্য বারবার এরকম টর্চারগুলো সহ্য করতে হয়। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার চাচাতো বোনই আমার অফিসের বস। আমি যে মেয়ের জন্য সেদিন বাড়ি ছাড়া হয়েছিলাম, যার জন্য আব্বুর এই অবস্থা, সেই মেয়েটাই আমার অফিসের বস। কি বলছিস কি তুই? হ্যাঁ রে, এই মেয়েটাকে চোখের সামনে থেকে দেখার পর ইচ্ছা হচ্ছিল খুন করে ফেলতে, কিন্তু কি করব বল? মেয়েদের সাথে তর্ক করা তো দূরে থাক, কখনো রাগী গলায় কথাও বলিনি। তার উপর চাচাতো বোন, একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় অন্তত বাসা থেকে সেটুকু শিখিয়েছে। ও না হয় ভুল করেছে, তাই বলে আমিও কি ওর সাথে সেই বাজে আচরণ করতে পারি বল? আমি হলে কিন্তু ছেড়ে কথা বলতাম না। ওর জন্যই তো আজকে আঙ্কেলের এই অবস্থা। আপনারা হয়তো ভাবছেন ঈশানের আব্বুর এই অবস্থা ঈশিতার জন্য কেন হতে যাবে। সেদিন যখন ঈশিতা ঈশানের আব্বুকে এত কথা শুনিয়েছিল, ভদ্রলোক আর সেসব সহ্য করতে পারেননি। তারপর স্ট্রোক করে বসেছিল। এমনভাবেই স্ট্রোকটা করে যার জন্য ওনার বাঁ সাইডটা একদম প্যারালাইজড হয়ে যায়। তারপর থেকে একদম শয্যাশায়ী হয়ে আছেন ভদ্রলোক। অন্য কারো সাহায্য লাগে। তারপর থেকেই কোনো কাজ করতে পারে না আব্বু। অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছিল ওদের। তারপর আর উপায় না পেয়ে গ্রামের কিছু জমি জমা বিক্রি করে এনে তারপর একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি হিসেবে কিছু টাকা জমা দিয়ে এই জবটা নিয়ে পেরেছিল। 6 মাসের মাথায় আবার সেখান থেকে কোম্পানিতে ঈশিতার কোম্পানিতে আবারও ট্রান্সফার করা হলো। তার মানে নিশ্চয় মেয়েটা ওকে কোথাও একটা দেখেছে, আর তারপরই এসব প্ল্যান করেছে ইচ্ছে করে। মেয়েটা ওকে এখানে এনেছে কষ্ট দেওয়ার জন্য। ঈশান সেটা একদম হাড়ে হাড়ে বুঝতে পারছে। ছেলেটা চুপ করে আছে দেখে মেহেদি বলতে লাগলো। আমি বলি কি, এত কষ্ট করে এখানে কাজ করার থেকে তুই চাকরিটা ছেড়ে যা হবে দেখা যাবে। আমি শুভর সাথে কথা বলবো। ওর অফিসে নাকি লোক লাগবে। ওখানে তুই কয়েকটা দিন পরে না হয় জয়েন করে নিতে পারবি, সমস্যা নেই। শুভর অফিসে বসের সাথে আমরা গিয়ে কথা বলবো। টাকা পয়সা যা লাগে আমরা সবাই মিলে কিছু কিছু নিয়ে না হয় তোর একটা জবের ব্যবস্থা আগেই করে দিব। সব কিছু এত সহজ মনে হচ্ছে তোর কাছে? যদি খুব বেশি সহজ হতো তাহলে এই মেয়েটার মুখটা দেখার সাথে সাথে এখান থেকে বেরিয়ে যেতাম। আমি বুঝতে পেরেছি ওর ইচ্ছা আছে আমাকে আরও অপমান করার, তাই আমাকে এখানে ট্রান্সফার করিয়ে এনেছে। এখন থেকে পদে পদে আমাকে ছোট হতে হবে, সেটার জন্যই তৈরি হচ্ছি। এরা কি মানুষ নাকি অন্য কিছু, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তোর চাচু কি এসব বিষয়ে জানে না?
নাকি জানার পরও চুপ করে আছে? ভদ্রলোক বা কেমন মানুষ মেয়ে এরকম অন্যায় করছে সেটা চুপ করে বসে বসে দেখছেন? বড়লোকের কাজই এমন। বাদ দে এগুলো, তুই কেবিনে গিয়ে কাজ কর। ম্যাডাম আবার এসব দেখলে অনেক বকাঝকা করবে। এ আবার নতুন কি? এ তো প্রায়ই হচ্ছে। তার মানে আমার মতো করে তুই বকাঝকা রোজই খাস? আমারটা যে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে। মেহেদিকে ঈশান ঠেলে ঠুলে কেবিনে পাঠালো। ছেলেটা অবশ্য 2টা ফাইল নিয়ে গেছে করে দেওয়ার জন্য। হাতে কাজ কম আছে বলে নিয়ে গেল। ঈশান খুঁজতে লাগলো কোথাও সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু কিছুক্ষণের মাঝেই ওর নাম্বারে কল আসলো। অফিসের টেলিফোনটা বাজতেই ও রিসিভ করতে ম্যাডাম বলতে লাগলেন। এখনই আমার কেবিনে আসুন। ঈশিতার কথাতে ঈশানের অবস্থা খারাপ হয়ে গেল। গায়ের কাপড় মাথায় উঠিয়ে এক দৌড় দিল। অনুমতি নিয়ে ভিতরে ঢুকে খেয়াল করলো একটা ছেলের সাথে বসে ঈশিতা হেসে হেসে কথা বলছে। ঈশান ভিতরে আসতেই ম্যাডাম বলতে লাগলো। শুনুন, আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে আসুন। ঈশান অবাক চোখে কিছুক্ষণ ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তখন ঈশিতা রাগী কণ্ঠে বলতে লাগলো। কি হলো, যান। না মানে আসলে ম্যাডাম, এটা তো আমার কাজ না। আমাকে 5টা ফাইল দিলেন কাজ করতে, এখন আবার কফি আনতে বলছেন, তাই। আপনার ভাগ্য ভালো যে আপনাকে নিজেই কফি বানিয়ে আনতে বলিনি। কফি বানানোর লোক আছে, আপনি গিয়ে শুধু নিয়ে আসুন, যান। ঈশান অবাক চোখে কিছুক্ষণ ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তখন ঈশিতা রাগী কণ্ঠে বলতে লাগলো। ঈশান বুঝতে পারল এই ভদ্রমহিলার সাথে কথা কাটাকাটি করে লাভ হবে না, উল্টো ওকেই গালিগালাজ শুনতে হবে। হাজারটা কথা বলবে, তার উপর অচেনা একটা লোকের সামনে এসব কথা বললে মাইন্ডে খুব লাগবে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। 15 মিনিট বাদে কফি নিয়ে আসলো। অনুমতি নিয়ে ভিতরে আসতেই ম্যাডাম রাগী চোখে তাকালো আর বলল। কফি কি প্লেনে করে আসছে, নাকি অন্য কোনো কান্ট্রি থেকে এক্সপোর্ট করে আনলেন, যার জন্য এতক্ষণ সময় লাগলো? ঈশান কিছুক্ষণ চুপচাপ ঈশিতার দিকে তাকিয়ে রইল। আপনার কি কমন সেন্স নেই? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কি পার্সোনাল কথা বলবো সেটাও আপনাকে শুনতে হবে? বয়ফ্রেন্ড কথাটা শোনার সাথে সাথেই ঈশান কিছুটা অবাক হলো। ম্যাডামের দিকে একবার তাকিয়ে তারপর ছেলেটার দিকে তাকালো। ছেলেটাকে কেমন যেন নেশাখোর টাইপের মনে হয়েছে, অনেকটাই গায়ে পড়ার স্বভাবের, কারণ ম্যাডামের হাতের উপর হাত রেখে বসে আছে। ঈশান মাথা নেড়ে না উত্তর দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল আর ইচ্ছে মতন মেয়েটাকে বকাঝকা করতে লাগলো। বড়লোকের মেয়ে বড়সড় ব্যাপার, প্রেম ভালোবাসার জন্য আর লম্পট দুচ্চরিত্রা ছাড়া মানুষ পায় না। যাই হোক, ওর যা হবার ও সেটা বুঝে নেবে। যে ওকে বিয়ে করবে তার জীবনটা এমনিতেই ভাজা ভাজা হয়ে যাবে। কোনো রকমে কেবিনে এসে নাক মুখ দিয়ে কাজ করলো। সন্ধ্যার মুখে 3টা ফাইল কমপ্লিট করে ঈশান খেয়াল করে দেখলো সন্ধ্যা হয়ে গেছে। এরই মাঝখানে মেহেদিও ওর ফাইল 2টা কমপ্লিট করে দিয়ে চলে গেছিল। ঈশান ফাইলগুলো রেখেই এবার বাসার উদ্দেশ্যে দৌড়লো। বাসায় এসে কলিং বেল দিতেই বোন এসে দরজা খুলে দিল। ওর এরকম গলা অবধি পানি ওঠা অবস্থা দেখে বোন হাত ধরে টেনে এনে ওকে ডাইনিংয়ে বসালো। তারপর 1 গ্লাস পানি দিতেই ঈশান ঢকঢক করে খেয়ে নিল। সুইটি কিছু বলতে যাবে তার আগেই ঈশান নিজেই বলতে লাগলো। জানিস বোন, আমার নতুন অফিসের বসটাকে? বোন অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। তখন ঈশান আবারও বলল। আমার নতুন অফিসের বস ঈশিতা। ভাইয়ার কথা শুনে সুইটি সেখানেই দাঁড়িয়ে পড়ল। ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো। এই কথাটা কিন্তু আব্বু আম্মুকে ভুলেও বলিস না, তাহলে ওরা টেনশন করবে। আসলে যেখানে জব করতাম ওই লোকটার ওই অফিসের বসের সাথে ঈশিতা নতুন করে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে। আর ওর যেখানে ওরা দুজন পার্টনার হয়েছে, আর ওই অফিস থেকে আমাকে দেখার পর নাকি আমাকে শিক্ষা দেওয়ার জন্য, অপমান করার জন্য ঈশিতা ইচ্ছা হয়েছে, তাই আমাকে এই অফিসে ডেকে নিয়েছে। কিন্তু ভাইয়া, তুই ওই অহংকারী মেয়েটার সামনে থেকে চাকরিটা করবি কি করে? ও যে পরিমাণ রাগী আর জেদি, তোকে তো অপমান করবে সব সময়। সেজন্যই তো এখানে এনেছে, না হলে কে আর আমাকে জোর করে ধরে এখানে আনতো? ভাইয়া, আমি বলি কি, তুই জবটা ছেড়ে দে, চল আমরা গ্রামে ফিরে যাই। বোন, তোর কি মাথা খারাপ হয়েছে? গ্রামে ফিরে যাব মানে?
আর জব ছেড়ে দিলে পরিবারের কি অবস্থা হবে একটাবার ভাবতে পারছিস? তাছাড়া কি করবি? ওই মেয়েটা তোর ওপর যতটা রেগে আছে, তাতে যে পরিমাণে খারাপ ব্যবহার করবে সেটা ধারণার বাইরে। ছোটবেলা থেকে দেখে আসছি ও প্রচণ্ড পরিমাণে অহংকারী, মানুষ বলেই মনে করে না কাউকে। ঈশান বোনকে কিছুক্ষণ বোঝালো। আব্বু আম্মুকে বিষয়টা বলতে বারণ করলো। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছে আর ভাবছে আদৌ কি ওই অফিসে কাজ করাটা কি সম্ভব কিনা। পরদিন তাড়াতাড়ি অফিসে পৌঁছলো। ম্যাডাম ডাকার আগেই ফাইলগুলো নিয়ে তার সাইন করিয়ে নিল। ভদ্রমহিলা হয়তো অবাক হলো, এত তাড়াতাড়ি ঈশান এতগুলো ফাইল করলো কি করে। ছেলেটা যখনই চলে আসতে যাবে তখনই ঈশিতা বলতে লাগলো, আমার জন্য কফি আনুন। ঈশান আজকে আর অবাক হলো না। কিছু করার নেই, কফিটা আনতেই হবে। তাই আর এক মুহূর্ত দেরি না করে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। তারপর কফি বানিয়ে এনে দেখলো কালকে সেই বজ্জার ছেলেটা এসে বসে আছে আর লটর পটর প্রেম করছে। এবার ঈশান কফির আরেকটা মগ এনে রেখে চলে যেতে নিলেই তখন ঈশিতা বলতে লাগলো, আপনাকে আমি চলে যেতে বলিনি, যেহেতু আজকে কোনো ফাইল দেয়নি তাই আমি যা বলবো আপনাকে সেটাই করতে হবে। হ্যাঁ ম্যাডাম, সেজন্যই আমাকে টাকা দিয়ে রেখেছেন। যদি চলে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এগ্রিমেন্ট পেপারের টাকাগুলো দিয়ে আপনি চলে যেতে পারেন। আপনি খুব ভালো করেই জানেন অত টাকা দেবার সামর্থ্য আমার নেই, সেজন্যই হয়তো এতগুলো টাকা লিখেছিলেন। ঈশিতা একটা ডেভিল হাসি দিল। তখন ওর সামনে বসে থাকা ছেলেটা বলতে লাগলো, কোথা থেকে এসব ছোটলোক গেও খ্যাতকে ধরে আনো তুমি? এদের কোনো কাজ নেই। যারা অফিসের জন্য যোগ্য তাদেরকে আনবে, যাদের যোগ্যতা নেই তাদেরকে তুমি জবটা দিয়েছো কেন? ঈশান চুপ করে থাকতে চেয়েও থাকতে পারল না, বলতে লাগলো, একটা কথা জানেন তো ভাইয়া, ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। ছোট লোক বড় লোক এটা তো চেহারাতে নয়, তার ব্যবহারে বোঝা যায়। ঈশান কথাটা শেষ হওয়ার সাথে সাথেই কেউ একজন ওর গালে কষিয়ে থাপড় বসিয়ে দিল। ঈশিতার এরকম কর্মকাণ্ডে ঈশান চুপ করে রইল, তারপর মাথা নিচু করে রইল। এবার ঈশিতার সামনে থাকা ছেলেটা বলতে লাগলো, তোকে কিছু বললাম না, নেহাত আমার বেবিটা তোর গায়ে হাত তুলেছে তাই আজকের মতো ছেড়ে দিলাম, নাহলে তোকে আজকে দেখে ছেড়ে দিতাম। ঈশান আর কথা বলল না, চুপ করে থেকে তারপর কেবিনের বাইরে এসে যখনই চলে যেতে নিবে তখনই ঈশিতা বলতে লাগলো, কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকুন, কেউ যদি এসে আমাদের ডিস্টার্ব করে সেটা আপনি দেখবেন। অগত্যা ঈশান সেখানেই পুরো দুপুর পর্যন্ত দাঁড়িয়ে রইল দারোয়ানের মতো। সবাই বেশ অবাক চোখে তাকিয়ে রইল ছেলেটার দিকে। লাঞ্চের সময় হতেই দুজন বেরিয়ে পড়ল। ঈশান ভেবে পায় না এদের কি খেয়ে দেয়ে কোনো কাজকর্ম নেই, বাপের টাকায় বসে বসে এরকম বাতেলা মারছে আর নিজেদেরকে খুব বড় ভাবছে। একটা দিন যদি এদেরকে লো লেভেল কিংবা মিডল ক্লাসে নামিয়ে আনা যেত তাহলে ঈশানদের মতো ছেলেরা ঠিক যতটুকু কষ্ট করে কাজ করে সেটা ওরা বুঝতে পারত। তাহলে এদের এসব অহংকার আর টাকার গরমটা ধুলোর সাথে মিশিয়ে দিত। ঈশান এসে খাবার খাচ্ছিল, এমন সময় মেহেদি ওর মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, কিরে তোর গালে এরকম 5 আঙুলের দাগ কি করে এলো? তার মানে কি ম্যাডাম তোর গায়ে হাত তুলেছে? ঈশান একটু হাসার চেষ্টা করলো। মেহেদি কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, তোকে আমি আগেই বলেছিলাম এখানে জবটা করার দরকার নেই, তুই আমার কোনো কথাই শুনলি না। তোর কি মাথা খারাপ হয়ে গেল আমার বোনের মতো? তুই জানিস এগ্রিমেন্ট পেপারে ঠিক কতগুলো টাকা অ্যামাউন্ট লেখা? ওগুলো আমার পক্ষে এখানে দিয়ে তারপর জব থেকে বেরিয়ে যাওয়া কি সহজ কথা? এতগুলো টাকা থাকলে তো আব্বুর চিকিৎসাটাই আমি ভালো করে করতে পারতাম। কতগুলো টাকার কথা লিখেছে রে? 5 লাখ নাকি 10 লাখ? তার ডবল। 20 লাখ? ঈশান মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিতেই মেহেদি কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল ছেলেটার দিকে। এতগুলো টাকা ওদের মতো মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব না। এতগুলো টাকা থাকলে তো ওরাই ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে পারত, অন্তত কারো অফিসে সেই রকম গাধার খাটুনিটা খাটতে হতো না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে খাওয়া দাওয়া শেষ করে কেবিনে গেল। লাঞ্চ টাইম শেষ হতে না হতেই আবারও ম্যাডামের ডাক পড়ল। ঈশান এসে যখনই কেবিনে ঢুকতে যাবে বুঝতে পারল ম্যাডাম আর তার বয়ফ্রেন্ড কেবিনের মধ্যে কিছুতে একটা করছে, তাই দরজাটা লাগিয়ে দিল। ঈশান বুঝতে পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদেই ওর ডাক পড়লে ভিতরে গেল। ছেলেটা বেরিয়ে যেতেই ঈশান গিয়ে ম্যাডামের সামনে মাথা নিচু করে দাঁড়ালো
আর ম্যাডাম এবার রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনার কি কোনো কমন সেন্স নেই? কোন সময় কিভাবে আসতে হয়, কিভাবে পারমিশন নিতে হয় সেটা কি জানেন না? দিন দিন এগুলো ভুলে যাচ্ছেন নাকি? না মানে আসলে আমার ম্যাডাম, আমি ভাবতে পারিনি যে আপনি ওনার সাথে এইসব। ঈশান আবারও কথাটা বলে শেষ করতে পারল না। তার আগেই ভদ্রমহিলা ওর গালে আবারও 5 আঙুলে দাগ বসালো। ঈশান মাথা নিচু করে নিতেই ঈশিতা বলতে লাগলো, এই ছোট লোক, আমি ওর সাথে কি করি বল? তোর কি আমাকে ওইসব বাজে মেয়ের মতো মনে হয় যে ওর সাথে আমি এখানে বসে আজে বাজে কাজ করবি? না ম্যাডাম, আমি তেমন করে বলতে চাইনি। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের বিশেষ মুহূর্ত বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমার কথাই। তোর আমাকে নিয়ে যে কি সব বাজে ধারণা সেটা আমি খুব ভালো করেই জানা আছে। আর একটা কথা বলবি না, আমি যতক্ষণ না বলবো আমার সামনে দাঁড়িয়ে থাকবি আর যেটা বলবো সেটাই করবি। অফিসে আসার পর থেকে তো সেটাই করে যাচ্ছি। ঈশান চুপ করে রইল আর ঈশিতা ওকে হাজারটা কথা শোনালো। মেয়েটা ঈশানকে সন্ধ্যা অবধি দাঁড় করিয়ে রাখলো। তারপর সন্ধ্যার মুখে যখন মেয়েটা বেরিয়ে গেল তখন ঈশান হাঁপ ছেড়ে বাঁচল। এই মেয়েটা ওর লাইফটাকে পুরো হেল করে দিয়েছে। এমন করেই পুরো একটা মাস কাটলো। আর এই একটা মাসে যেন ঈশানের লাইফটাকে মেয়েটা পুরো অতিষ্ঠ করে তুলেছে। সেদিন ঈশান যদি এগ্রিমেন্ট পেপারটা দেখে সাইন করতো তাহলে আর এই ঝামেলায় পড়তে হতো না। না দেখে পেপারটায় সাইন করার ফলে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে আজকে, যার জন্য জীবনটা তিলে তিলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রাতে ঘুমোতে পারে না, ঠিকমতো খেতে পারে না। প্রথম কয়েকটা দিন অত্যাচারের মাত্রাটা একটু কম থাকলেও এখন তো সেটা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ভদ্রমহিলা উঠতে বসতে এখন ওকে কথা শোনায়, হাজারবার গায়ে হাত তোলে। ঈশানের মনে হয় এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু কি করবে? সেটা তো সম্ভব না। এতগুলো টাকা ওর পক্ষে কী করে দেওয়া সম্ভব? এর মাঝখানেই ঈশান ওর আগের অফিসের বসকে সবটা বলেছে। সবটা বলে শেষে ঈশান সেদিন ওনাকে আরও বলেছিল, বস, আপনি এরকম একটা কাজ করেছেন যার জন্য আমার জীবনটাই অতিষ্ঠ হয়ে গেছে। এরকম একটা কাজ আমাকে জানিয়ে করলেও পারতেন। এই অফিসের ম্যাডামটা অন্তত কে সেটা বলতেন। আপনি জানতেন আমি চাকরিটা ছাড়তে পারবো না, তাই সব কিছু জেনে শুনেই এখানে আমাকে পাঠিয়েছেন। একটাবার অন্তত আমাকে বলা দরকার ছিল এই মেয়ের অধীনে আমাকে চাকরি করতে হবে, তাহলে আমি এখানে আসতামই না। ভদ্রলোক সেদিনের কোনো কথা বলতে পারেনি। বুঝতে পেরেছে যে না জেনে ছেলেটাকে কত বড় একটা বিপদের মুখে ফেলেছে। ঈশান ভেবেছিল লোকটা ভালো হবে, তাই নির্দ্বিধায় এখানে চলে এসেছিল। কিন্তু উনি এতটাও ভদ্রলোক নয়। আর যার অধীনে কাজ করে তাকে ভদ্রমহিলা বললে ভুল হবে। এ তো পুরোই অহংকারী মহিলা, যে ওর লাইফটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। অফিসে 1 মিনিট আগে গেলেও দোষ, পরে গেলেও দোষ। আগে বের হলেও দোষ, আবার পরে বের হলো কেন সেটা নিয়েও হাজারটা কথা তুলবে। উঠতে বসতে সব সময় কথা শোনায়, হাজারটা ভুল ধরে। ভুল হলেও ধরবে, না হলেও ধরবে। বয়ফ্রেন্ড যখন আসবে ওকে দাঁড় করিয়ে রেখে প্রেম ভালোবাসা দেখাবে। এমন একটা ভাব করবে যেন ওরা স্বামী স্ত্রী। এসব বড়লোকের মেয়েদের যে কীরকম কর্মকাণ্ড ঈশানের সেটা জানা আছে। নেহাত অফিসের মধ্যে না হলে যে কী করতো তার ঠিক নেই। আর যে ছেলেটার সাথে ঈশিতা প্রেম করে সেই ছেলেটাকে দেখে ঈশানের বেশ সুবিধাজনক মনে হয় না। কেমন যেন চোরের মতো সবসময় কিছু একটা লুকোনোর চেষ্টা করেছে। ঈশান খেয়াল করেছে ওকে আশেপাশে কয়েকটা এলাকাতে দেখা গেছে আর কয়েকটা মেয়ের সাথে কথা বলেছে। তাতে ঈশানের কিছু যায় আসে না, যে মেয়ের সাথে যা ইচ্ছে করুক। শেষে এই মেয়ের কপাল পুড়লে তাতে ওর কি? এই মেয়েটা যদি অহংকারী না হতো, ওকে ভুল বুঝেছে, তারপরেও যদি সেদিন বাসা থেকে বের করে দিত, ঈশানের কিছু যায় আসতো না। কিন্তু ডেকে এনে এরকম করে অপমান, আর তার উপর আব্বুকে এতগুলো কথা শুনিয়েছিল, তার জন্য ছেলেটার রাগ হয়েছিল। বাবা মাকে নিয়ে কেউ কথা বললে সেটা হওয়াই স্বাভাবিক। ওর জায়গায় ঈশিতা থাকলেও হয়তো ঠিক একই কাজ করত। ঈশান সেটা খুব ভালো করেই জানে। যাই হোক, মেহেদির সাথে বসে কথা বলছিল ঈশান। এরই মাঝখানে ম্যাডামের নাম্বার থেকে কল আসলে উনি বলতে লাগলেন, আপনাকে আমি অফিসে এনেছি কাজ করার জন্য, আর আপনি বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছেন? এক্ষুনি আমার কেবিনে আসুন। ব্যাস হয়ে গেল। ঈশান ছেলেটাকে বারবার বলেছিল এখানে বসে এত কথা না বলতে, আর আজকে সেটা 1 মাস পর এসে বুঝতে পারল।
ঈশান মেহেদিকে রাগীভাবে কিছু কথা শুনিয়ে দিতেই ছেলেটা তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। যাবার সময় ঈশান ওকে বলল, আজকে তোকেও শুনতে হবে, আর আমাকে যে কতগুলো থাপ্পড় খেতে হবে তার ঠিক নেই। তোকে বারবার বললাম অফিসের বাইরে গিয়ে কথা বলি, কিন্তু না, তুই এখানে এসেই বলবি। এখন কথা শোনার জন্য প্রস্তুত হ। হাজারটা গালিগালাজ করতে করতে ঈশান ঈশিতার কেবিনের সামনে এসে অনুমতি না নিয়েই যখনই কেবিনের দরজাটির ভিতরে ঢুকলো, খেয়াল করলো যে ম্যাডাম আর তার বয়ফ্রেন্ড কিস করায় মগ্ন আছে। এমন কিছু দেখে ঈশানের কেমন যেন একটা লাগলো। ঈশান ভেবেছিল মেয়েটা অন্তত আর যাই হোক সেদিনের ওর বলা কথাগুলো রাখবে, কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে দুজন কিস করছে। তাই ঈশান কেবিনের বাইরে গিয়ে দাঁড়ালো। মেয়েটা ঈশানের উপস্থিতি টের পেয়ে তারপরও 2 মিনিট বাদে ছেলেটাকে ছাড়লো। মিনিট 5 পরে ছেলেটা ঈশানের দিকে তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। ঈশান এবার অনুমতি নিয়ে ভিতরে ঢুকতেই ম্যাডাম এসে কষিয়ে ওর একটা থাপ্পড় বসালো গালে। তখন ঈশান বলতে লাগলো, ম্যাডাম, আমি অনুমতি নেওয়ার জন্যই দরজা ঠেলেছিলাম। আমি কি জানতাম যে আপনারা এরকম করে? ছেলেটা কথাটা সম্পন্ন করতে পারলো না, তার আগে ঈশিতা বলতে আরম্ভ করলো, একদিন বলছি না আমি আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে আপনার থেকে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চাই না। এটা আধুনিক যুগ, এই যুগে এরকমই আর একটু একটু হয়। এসব নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না। আমার সম্পর্কে যদি আর একটা বাজে কথা আপনার মুখ থেকে শুনি, তাহলেই সেদিন এই অফিসে আপনার শেষ দিন হবে। ম্যাডাম, আমি সেটাই চাইছি। আপনি আমাকে এখান থেকে বের করে দিলেই আমি এখান থেকে চলে যেতে পারি, কিন্তু আপনি সেটাও করছেন না, আবার ধরে রেখে টর্চার করছেন। আমি জানি না আপনার সাথে আমার কোন জনমের শত্রুতা, তবে এইটুকু বুঝতে পারছি সেদিনের সেই কথাগুলোর জবাবে আপনি আমার সাথে এরকম বিহেভ করছেন। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমার আব্বুর অন্যায় না থাকার পরও আমি ওই টাকাগুলো আপনাদের দিয়ে দিতাম। আমার আব্বু এরকম মানসিকতার মানুষ নয় যে মাত্র 5 লক্ষ টাকার জন্য তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে। ছোট লোকের বাচ্চা, একে তো বলছি সামর্থ্য নেই, আবার তোর কাছে 5 লক্ষ টাকাকে মাত্র মনে হচ্ছে। যদি এতই মুরত থাকে তাহলে 20 লক্ষ টাকা দিয়ে এখান থেকে চলে যা, তাহলে তো তোকে আর এইসব কথা শুনতে হবে না। খুব আত্মসম্মান বোধ না? আমিও দেখবো তোর এত আত্মসম্মান বোধ কোথায় থাকে। তুই কী করে এই অফিসে জব করতে পারবি সেটাও আমি খুব ভালো করে দেখে নেব। ম্যাডাম, আপনার যদি আমার উপর রাগ না কমে আমাকে মারুন, বকুন, কিংবা জেলে দিয়ে দিন, তারপরও এসব কথা কখনো বলবেন না। ছোট লোককে ছোট লোক বলে গায়ে লাগে। তুই তো একটা ছোট লোক, তোর এই ছোট লোক মানসিকতা নিয়ে আমার পরিবারে এসে জেগে বসেছিলি। ঈশান আবারও কিছু বলতে যাবে তার আগে ঈশিতা ওকে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসালো। ঈশান বুঝতে পারলো প্রতিবাদ করার আগেই মেয়েটা ওকে দমিয়ে দিল। আজকে আপনি মেয়ে বলে পার পেয়ে গেলেন, না হলে আপনার এই হাত কি করে হাতের জায়গায় থাকতো আমি সেটা দেখে নিতাম। আমি অর্থের দিক দিয়ে দুর্বল বলে আপনি যা ইচ্ছে তাই করতে পারছেন, না হলে আপনার সমপরিমাণ কিংবা আপনার লেভেলে যদি কেউ হতাম তাহলে আজকে আপনাকে দেখিয়ে দিতাম মেয়েদেরকে এত অহংকারী হতে নেই। ঈশিতা এবার চিৎকার করে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, আমার চোখের সামনে থেকে যত দেখবো না ততই আমার রাগ হবে। যদি মুরত থাকে তাহলে যেখানেই এই ছোট লোকটি মানসিকতা দূর সরিয়ে দিয়ে আমার টাকাগুলো দিয়ে এখান থেকে চলে যা। ঈশানের ইচ্ছে করছিল কষিয়ে এই মুহূর্তে মেয়েটার গাল বরাবর কয়েকটা থাপ্পড় বসাতে, তারপরও চুপ করে থেকে বলতে লাগলো, হ্যাঁ, আমি ছোট লোক, কিন্তু যাকে বারবার ছোট লোকের বাচ্চা বলছেন সেই ছোট লোকটা আপনার চাচ্চু আর আপনার আব্বুর ভাই। তাকে গিয়ে জিজ্ঞেস করবেন তার কাছে তার ভাই ছোট লোক কিনা। চাচ্চু ভাই ফুট, এখান থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নাহলে কিন্তু আজকে তোর কি হাল করবো আমি সেটা নিজেও জানি না। ঈশানের খুব রাগ হচ্ছে এটা ভেবেই যে শেষে কিনা মেয়েটা ওকে এরকম করে অপমান করলো। ঈশান আর এক মুহূর্ত মেয়েটার কেবিনে দাঁড়ালো না, বেরিয়ে গেল। তারপর যখনই নিজের কেবিনে ঢুকতে যাবে তখনই ঈশিতার আব্বুর সাথে মানে চাচ্চুর সাথে দেখা হলো। চাচ্চু ঈশানের সাথে কথা বলতে আসলে তখন ঈশান ওনার সাথে স্বাভাবিকভাবেই কথা বলল। লোকটা ওদের ভালো মন্দের সব কিছু খবরাখবর নিল। ঈশানের থেকে বাসার ঠিকানা নিতে ঈশান সেদিনের মতো অফিস থেকে বেরিয়ে গেল। লোকটাকে বুঝতে দিল না ওনার মেয়ে একটু আগে ঈশানের সাথে ঠিক কী রকম বিহেভ করেছে, আর সেদিন ওনার ভাইকে ঠিক কত বাজে বাজে কথাগুলো বলেছে। এবার আব্বু এসে ঈশিতার সাথে দেখা করলো। ঈশিতা বেশ ভালোভাবেই কথা বলল।
ঈশিতার আব্বু অফিসে সব খবরাখবর নিয়ে বাসায় চলে গেল। ঈশিতার আব্বু বাসায় এসে ওনার ভাইকে না দেখে বেশ অবাক হয়েছিলেন। ঈশিতা ভাবতে পারেনি যে আব্বু এতদিন বাইরে থাকবে, আর থেকে বোধহয় ভালোই করেছে, না হলে হাজারটা প্রশ্ন করত যে ঈশানটা বাসা থেকে কেন বেরিয়ে গেছে। ঈশিতাকে এসে আব্বু বিষয়টা জিজ্ঞেস করলে তখনই ঈশিতা বলল ওরা নাকি নিজে থেকেই বেরিয়ে গেছে। অন্যদিকে মেহেদি ভয়ে ভয়ে আছে, ম্যাডাম এই বুঝি ওকে ডেকে পাঠাবে। যেই ভাবা সেই কাজ। ঈশিতার আব্বু চলে যাওয়ার আধা ঘন্টা পর যখন ঈশিতার মনে পড়ল ঈশানের সাথে ওর বন্ধুটাও ছিল, পালের গোদাটাকেই ডাকা হলো না। ঈশিতা মেহেদিকে কল করলো, সাথে সাথে মেহেদির হাওয়াটা ফুস হয়ে গেল। ও কেবিন থেকে বের হতে হতে বলল, ব্যাস ল্যাটা চুকে গেল। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। না জানিয়ে এখন ডেকে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করবে ম্যাডাম। মেহেদি ঈশিতা ম্যাডামের কেবিনে এসে বলতে লাগলো, ম্যাডাম আমাকে রেখেছিলেন? হ্যাঁ, আপনাকে তো খুঁজছিলাম। আপনি এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? ম্যাডাম আমি তো কাজ করছিলাম। একদম মিথ্যে বলবেন না। আপনি যে আপনার ওই বজ্জাত বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন সেটা আমার খুব ভালো করেই জানা আছে। একদম ন্যাকা সাজার চেষ্টা করবেন না। আপনাদের আমি এখানে টাকা দিয়ে রেখেছি এসব প্রেম ভালোবাসা দেখার জন্য নয়। বন্ধুকে যত ভালোবাসা দেখাবেন অফিসের বাইরে গিয়ে দেখাবেন। এসব নাটক আমার চোখের সামনে একদম দেখতে পারবো না। আপনার সাহস কী করে হয় আমার অফিসে এসে আড্ডা মারার? আপনি কি বুঝতে পারছেন যে ওর সাথে ঠিক যা হচ্ছে আপনার সাথেও তাই হতে পারে? ম্যাডাম আপনারা বড়লোক মানুষ, অফিসের বস আপনারাই করতে পারেন। একদম চুপ, আর একটা কথা নয়। আপনি কি ভেবেছেন এসব বললে আমি ইমোশনাল হয়ে যাব? ওর মতো একটা ছোট লোকের সাথে আপনার এত কিসের কথা? আর আপনাকে বলা হয়েছে না ভালোভাবেই এখানে থাকবেন? আপনাকে আগেও কয়েকবার ওয়ার্নিং দিয়েছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেন না। আপনার কি এই অফিস থেকে ঘাড় ধাক্কা খেয়ে বেরিয়ে যাবার ইচ্ছা আছে নাকি? একেই ম্যাডামের এরকম বাজে বাজে কথা, তার উপর আবার বহুদিনের ধরে রাখা জেদ। যেদিন থেকে মেহেদি জানতে পেরেছে ঈশানের আব্বুর সাথে এই মেয়েটা ঠিক কতটুকু বাজে ব্যবহার করেছে, তখন থেকে মেহেদির মাথায় যেন আগুন জ্বলছিল। ইচ্ছে করছিল সুযোগ পেলে মেয়েটাকে থাপড়িয়ে দিতে। মেহেদি আর রাগটাকে কন্ট্রোল করতে পারল না। ভদ্রমহিলা যখন 10 মিনিট যাবৎ বকবক করলো তখন মেহেদি রাগের মাথায় ডেস্কের উপর থাকা একটা ফাইল দিয়েই ডেস্কের উপর সজোরে আঘাত করে বলতে লাগলো, আপনার অফিসে জব করি বলে আপনি যা ইচ্ছে তাই বলবেন, বাবা মাকে নিয়ে যাকে খুশি তাকে নিয়ে কথা বলবেন। নিকুচি করেছে আপনার অফিসের। আপনি কি মনে করেন নিজেকে? বড়লোকের মেয়ে বলে অহংকারে মাটিতে পা পড়ে না? টাকা দিয়ে লোক রেখেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? আপনিও একটা কথা খুব ভালো করে শুনে রাখুন। আপনি হাজারটা কথা শোনান, অপমান আর অপদস্থ ছোট করেন, তারপর টাকাগুলো দেন একদম হালাল করে, গায়ের রক্ত পানি করে, তারপর নিতে হয় টাকাগুলো। আপনি আমার জায়গায় এসে দেখুন তো এই কাজটা কতটা কঠিন। ঠান্ডা ঘরে বসে আপনার কাছে মনে হচ্ছে যে খুব সহজে সবাই কাজ করে। আমার জায়গায় এসে দেখুন তো। আপনার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে শাউট করে কথা বলা? আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার অফিসের বস। তোর বসের গুষ্টি কিলাই, এরকম বস আমার দরকার নেই। আপনি এই অফিসে আসার পর থেকে প্রত্যেকটা স্টাফের জীবনটাকে পুরো হেল করে ফেলেছেন। আপনি বুঝতে পারছেন? আপনি আমাকে শুধু যা বলার বলেছেন, আমার বন্ধুর সাথে কি ব্যবহার করেছেন সেটা কি আমি জানি না মনে করেছেন? আপনাদের মতো মেয়েদেরকে আমরা ভালো করে চেনা আছে। বাবার টাকায় বসে বসে ওড়াবেন আর প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আর মেয়েদের উপর টর্চার করবেন। আমাদের লেভেলে একবার এসে দেখুন যে একটা কাজ করা কতটা কঠিন। সব কিছু এত সহজ মনে হয়? বন্ধুর মতো দেখছি তোরও পাখনা গজিয়েছে না? তুই অফিসে কি করে জব করিস সেটা আমিও দেখব। তুই কি মনে করেছিস আজকের পর আমি তোর এই অফিসে আসব? তোর এই অফিসের ধার মেহেদি ধরে না। নেহাত একটা জব করতে হবে তাই এখানে পড়ে আছি, তা না হলে তোর মতো বজ্জাত মহিলার অধীনে আমি চাকরি করতামই না। আমার বন্ধু শান্তশিষ্ট বলে তোর এখানেই জবটা করছে। ওর জায়গায় আমি থাকলে তোকে লাত্তি মেরে এখান থেকে বেরিয়ে যেতাম। তুই এবার লিমিট ক্রস করছিস। আমি কিন্তু তোকে কি করবি? পুলিশে দিবি দে। কিন্তু তুই যে অন্যায় করেছিস শুনে রাখ, এর জন্য তোকে এই পৃথিবীতে শাস্তি না পেতে হলেও উপরওয়ালার কাছ থেকে তোকে হাজারটা শাস্তি পেতেই হবে। মেয়েটি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন মেহেদি আবারও বলল, টাকার গরমে তোর পা মাটিতে পড়ে না তাই না? তুই জানিস সেই দিন যখন ঈশানের বাবাকে অপমান করে বাড়িতে থেকে তাড়িয়ে দিয়েছিলিস, সেই দিন ভদ্রলোক ব্রেন স্ট্রোক করে, তারপর ওনার এক সাইড প্যারালাইসিস হয়ে যায়।
একটা পরিবারকে তুই কত বড় বিপদের মুখে ফেলে দিয়েছিস। অহংকারে সারা জীবন ঠেকে না। তোর এই অহংকারটা কতদিন থাকে আমিও দেখে নিব। এইসব দাম্ভিকতা আমার কাছে দেখাতে আসবে না। নেহাত ঈশান ভালো ছেলে, তাই তোকে কিছু বলেনি। না হলে ওর জায়গায় আমি থাকলে এতদিনে তোকে গলা টিপে দিতাম। একটা হাড়ে বজ্জাত মহিলা হয়েছে কিনা আমাদের অফিসের বস। এই জন্যই বলে মেয়ে মানুষের 16 কলা। অফিসে এসে তো সবার সাথে যা ইচ্ছে তাই আচরণ করবি, আর কেবিনের মধ্যে বসে বয়ফ্রেন্ডের সাথে লটর পটর করবি। এরই মাঝখানে অফিসের কয়েকজন স্টাফ কেবিনের সামনে চলে আসলো, আর ওদের এরকম সাউট করে কথা বলতে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে ঈশিতা যখন শুনতে পেল সেদিন বাসা থেকে বের করে দেওয়ার পর ঈশানের আব্বু স্ট্রোক করেছিল আর ওদের পরিবারের এই অবস্থা ছিল, তখন মেয়েটা চুপচাপ হয়ে গেল। এবার মেহেদি বলতে আরম্ভ করলো। সব সময় একটা কথা মনে রাখবি, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষ এই আত্মসম্মান বোধটা অনেক বেশি। তোদের মতো টাকা পয়সা নাই, থাকতেই পারে, তাই বলে আমরা চোর বাটপার কিংবা তোদের মতো এরকম অহংকারী না। ঈশানের আব্বুকে সেদিন তুই যেভাবে অপমান করেছিলিস, আমি থাকলে তোর যে কী অবস্থা করতাম এই কয়েকটা দিনে তুই সেটা শুধু দেখতি। ভদ্রলোক এত সৎ নিষ্ঠাবান একজন মানুষ সারা জীবনে কখনো কারোর সাথে অন্যায় করেনি। আর তুই মাত্র 5 লক্ষ টাকার কারণে নিজের আপন চাচাকে কি এরকম সব কথা শুনিয়েছিস। ইতিহাসের পাতায় তোর নামটা লেখা থাকবে যে রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে তুই কীরকম বিহেভ করেছিস। ঈশিতা চুপ করে মাথা নিচু করে রইল। মেহেদি কেবিনে চলে গেল। তারপর রিজাইন লেটার লিখে এনে ডেস্কের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো। তুই আর তোর অফিস আজকে থেকে গুড বাই। তোর অফিসের জব না করলে আমি না খেয়ে মরবো না। উপরওয়ালা তার বান্দাদের কখনো না খাইয়ে রাখে না, কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেয়। অবশ্য তুই তো ভাবিস আমরা তোদের কারণেই বেঁচে আছি। মেহেদি অফিস থেকে বেরিয়ে গেল। সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। ঈশিতা ওকে এরকম করে কথা বলতে দেখে প্রথমে নিজে সিক্রেট করলে, পরবর্তীকালে তখন ঈশানের আপুর এরকম ঘটনার কথা শুনলো, তখন থেকে নিজেকে কেমন দায়ী মনে হচ্ছে। সেদিন চাচুর কথাটা একটু শুনতে পারত, কিন্তু চেষ্টাও করেনি। অন্যদিকে 7টা দিন যাবৎ ঈশান আর অফিসে আসলো না। আসবে বা কী করে, ও এই শহরে নেই। মেহেদি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু গ্রামের বাড়িতে তেমন নেটওয়ার্ক পাওয়া যায় না বলে ছেলেটার সাথে যোগাযোগ করতে পারলো না। তারপর ওর বাসায় এসে জানতে পারলো ঈশান গ্রামে গেছে। ঈশান শহরে এসে যখন প্রথম দেখা করলো, মেহেদি জবটা ছেড়ে দিয়েছে। ঈশান তখন ওকে বারণ করেছিল ম্যাডামকে গিয়ে সরি বলে দিয়ে আবার জবটা ফিরিয়ে নিতে। তখন মেহেদি বলেছিল, তোর কি মনে হয় ওই রকম একটা হাড়ে বজ্জাত মেয়ের অধীনে চাকরি করব? আমি কখনোই না। আঙ্কেলের জন্যই চাকরিটা করছি, না হলে কি আমি জানি না তুই এই মহিলার অধীনে চাকরিটা করতিই না। আমিও চাকরিটা ছেড়ে দেব, সেই জন্যই গ্রামে গিয়েছিলাম। মেহেদি অবাক হলো। ঈশান ওকে সবটাই বলল। মেহেদি ঈশানকে বলল এতগুলো টাকা অফিসে না দিতে, কিন্তু ছেলেটা এতগুলো টাকা পেল কী করে। শেষে বহু জোর করার পরে ঈশান বলতে আরম্ভ করলো। গ্রামে যে জমিটা বাকি ছিল আব্বা আম্মু সবটা জানার পর বিক্রি করে দিতে বলেছে। আমি বলেছিলাম আমি অফিসে জবটা ছাড়বো না, কিন্তু জবরদস্তি করছিল ওরা, তাই বিক্রি করে দিলাম। সবগুলো টাকা নিয়ে এসেছি, 1,25,000 টাকা হয়েছে। ভাবলাম যে বাকি টাকাটা দিয়ে ছোটোখাটো একটা চাকরি খোঁজার চেষ্টা করব, তবে এই মহিলার থেকে আমার মুক্তি চাই। আসলে সেদিন বোন খারাপ করেছিলাম, তখনই আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে বোন সবটা বলে দেয়। সব শোনার পর আব্বু আমাকে এরকম করতে বলেছে। আব্বুও কান্নাকাটি করছিল। এই অসুস্থ শরীরে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়বে না বল? তারপর আর উপায় না পেয়ে এরকমটা করতে হয়েছে। এরকম মানুষ হয়? এত বাজে মন মানসিকতার মানুষ আমি জীবনেও কখনো দেখিনি। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহেদি থেকে বিদায় নিল। পরদিন অফিসে গিয়ে ম্যাডামের কেবিনে অনুমতি নিয়ে ঢুকলো। তারপর ওনার সামনে টাকাগুলো রেখে দিয়ে বলতে লাগলো, ন্যূনতম যদি মনুষ্যত্ববোধ থাকে তাহলে এসব নিয়ে আর কখনো ঝামেলা করবেন না। আমি চাইছি না একটা মেয়ের সাথে কোনো রকম সিনক্রেট কিংবা মিসবিহেভ করতে। যদি সেটা করার থাকতো অনেক আগেই করতে পারতাম। অন্তত এই এগ্রিমেন্ট পেপারটা নিয়ে আর কোনো নতুন নাটক করবেন না। আমি আশা করছি চাচ্ছু অন্তত আপনাকে সেই শিক্ষাটা দেয়নি। ঈশান কথাগুলো বলে রিজাইন লেটার আর টাকাগুলো দিয়ে তারপর বেরিয়ে গেল। এতগুলো টাকা কোথায় পেল ছেলেটা?
সেদিন 5 লক্ষ টাকা দিতে পারেনি, আর আজকে পুরো 20 লক্ষ টাকা দিল। সেদিনের পর পুরো 6টা মাস কেটে গেছে মাঝে। এরই মাঝে ঈশান অফিস ছেড়ে আসার 1 মাস পরে ঈশিতার আব্বুকে বারবার জিজ্ঞাসা করেছিল ঈশান এখন অফিসে আসে না কেন। ভদ্রলোক কয়েকবার অফিসে এসে ঈশানকে দেখতে পায়নি। তখন অফিসের ম্যানেজারের থেকে সবটা শুনেছে। সব শোনার পর মেয়ের মুখোমুখি হয়েছিলেন আর জানতে পারলেন যে ঈশিতার প্রতিশোধ নেওয়ার জন্য ঈশানকে এরকম একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়েছিল। সবটা জানার পর ভদ্রলোক মেয়েকে বলেছিলেন, আমার ভাবতেও অবাক লাগছে তুমি কিনা আমার মেয়ে হয়ে এরকম একটা অন্যায় আমার ভাইয়ের ছেলের সাথে কি করে করতে পারলে? আমি ভাবতেই পারছি না। আব্বু, আমি ভেবেছিলাম সেদিন ঈশানের আব্বু টাকাগুলো। ভদ্রভাবে কথা বলো। ঈশানের আব্বু মানে উনি তোমার চাচু, আমার রক্তের ভাই সে। আমার ভাইটা অর্থের দিক থেকে দুর্বল, সেই জন্য তোমার কাছে ওনাকে ছোট লোক মনে হয়। তুমি আমার ভাইকে বলেছো ছোট লোক। ওই ছোট লোকের নামে আমি আমার সব সম্পত্তি করে দিব, তারপর দেখি তোমার এই অহংকার কি করে থাকে। আর তোমার বোনের নামে এত অহংকার তোমার আসে কোথা থেকে? গ্রামে পড়ে থেকে মানুষটার জীবনটা একটু একটু করে শেষ হচ্ছিল, তাই এইখানে এনে আমার অফিসের কাজে লাগিয়েছিলাম। ও তো আর ফ্রিতে কিছু করছিল না, খাটাখাটনি করেই টাকাটা নিত। এ বাসায় থাকতে দিয়েছিলাম বলে কি সেটা খুব বেশি অন্যায় ছিল? তুমি আমাকে বলতে আমি ওদেরকে অন্য কোথাও পাঠিয়ে দিতাম। এরকম অপমান করার কী ছিল? মাত্র 5 লক্ষ টাকার জন্য তুমি ওদের বাসা থেকে বের করে দিবে? তুমি জানো ওই দিনের পর কি হয়েছে? ওদের পুরো পরিবারটা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। ওরা কী অবস্থাতে আছে আর কীরকমভাবে আছে তুমি জানো? তারপর আবার নাকি তুমি ছেলেটাকে এরকম করে একটা বাজে পরিস্থিতির মুখে ফেলেছিলে। ও 20 লাখ টাকা কোথা থেকে এনে দিয়েছে তুমি বুঝতে পারছো? এতটা কঠোর তুমি হতে পারলে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঈশিতা মাথা নিচু করেছিল। সেদিন ঈশিতার আব্বু আর অফিসে থাকতে পারেনি, ঈশানের বাসায় চলে গিয়েছিল। বাসায় গিয়ে জানতে পারলে ঈশান বাসাতে নেই। আবার সেদিন আসলো ভদ্রলোক। সেদিন ছুটির দিন ছিল। ছেলেটা চাচার সাথে বেশ হাসি মুখেই কথা বলল। 15 দিন হলো ছোটোখাটো একটা মার্কেটিংয়ে জব নিয়েছে। বেতন খুব স্বল্প হলেও কিছু করার নেই, এই দিয়েই চলতে হবে। সুযোগ সুবিধা হলে অন্য কোথাও চাকরি নেবে। ঈশানের এরকম অসহায়ত্ব দেখে চাচুর খুব খারাপ লাগছে। চাচু এসব শুনে কান্না করে ফেলল ঈশানের আব্বুর হাত দুটো ধরে। আমি ভাবতে পারিনি আমার মেয়েটাকে দেওয়া শিক্ষার মধ্যে অনেক কিছু কমতি ছিল, যার জন্য আমার মেয়েটা আমার ভাইয়ের পরিবারটাকে এইভাবে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম ওকে ঈশানের বউ করে পাঠাবো, আর সেই মেয়ে কিনা এরকম কাজ করে বেড়াচ্ছে। দুই ভাই দুজনকে কথা দিয়েছিলাম, আর সেই মেয়ে এইসব কিছু করেছে। আমি কি করে পারলাম আমার মেয়ের এরকম অন্যায়টা চোখের সামনে দেখতে? ঈশানের আব্বু কিছু বলার চেষ্টা করলো, কথাগুলো স্পষ্ট, তাই ঈশান এসে বলতে লাগলো, যেটা হয়েছে সেটা থাক না, এসব নিয়ে কান্নাকাটি করার কি দরকার আছে? তাছাড়া যেটা হয়েছে সেটা আমাদের কপালে ছিল। এসব নিয়ে আব্বুর সামনে আর কিছু বলার দরকার নেই। সব আমার জন্য হয়েছে। আমি মেয়েটাকে শিক্ষা দিতে পারিনি। আমি যখন এইসব কিছুর মূলে আছি আমি সব কিছু তোদের ফিরিয়ে দিব। আজকের পর থেকে তোদের আর এরকম কষ্ট করতে হবে না। আমি তোদের সব প্রাপ্য বুঝিয়ে দিব, সব কিছু ফিরিয়ে দিব। চাচ্ছ আমাদের কিছুই চায় না, তবে একটা কথা তোমার জানা দরকার, তোমার মেয়ে এমন কর্মকাণ্ডের জন্যই সেদিন আব্বু বিষয়টা সহ্য করতে পারেনি। 5 লক্ষ টাকার কারণে সেদিন শুধু আব্বু তোমার মেয়ের পায়ে ধরেনি। সেই দিন ব্যাংক থেকে যখন আব্বু টাকা নিয়ে আসছিল তখন ছিনতাইকারীরা আব্বুকে জখম করে টাকাগুলো নিয়ে গিয়েছিল, কিন্তু তোমার মেয়ে সেটা শুনতে চাইছিল না। আমি বলেছিলাম টাকাগুলো দিয়ে দিব, তারপরেও তোমার মেয়ে আব্বুকে যত সব বাজে বাজে কথা বলেছে। আব্বু কিছু বলার জন্য ঈশানকে বাধা দিতে গেলেই ছেলেটা আব্বুকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আব্বু তুমি আমাকে থামানোর চেষ্টা করো না, আজকে আমাকে বলতে দাও। সেদিন চাত্তু যেমন জোর করে আমাদের ওনার বাসায় নিয়ে থাকতে দিয়েছিল, তেমনি এখানে আসার পর চাচ্চুর মেয়ে আমাদের জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। তাতে শুধু এখন জীবনটাই কোনো রকমে বেঁচে আছে। ঈশিতার আব্বু মেয়ের কাজের জন্য কান্নাকাটি করলো ঈশানের আব্বুর হাত ধরে। ভদ্রলোক সপ্তাহে সপ্তাহে আসতে শুরু করলেন ওদের বাসাতে। তারপর থেকে ওদের দেখাশোনা করতে লাগলেন। ওদের কি লাগে না লাগে সেসব দিতে চাইলেন। ঈশান কিছুই নিতে চাইছিল না, কিন্তু ভদ্রলোক জোরপূর্বক ওনার দ্বিতীয় বাড়িটায় ঈশানদের উঠিয়ে দিলেন। এসব অবশ্যই ঈশিতা জানে না।
ঈশিতা ওই বাসার খোঁজই জানে না, না হলে হয়তো সেখানে গিয়েও গন্ডগোল করত। ঈশান প্রথমে আসতেই চাইছিল না, তখন ঈশিতার আব্বু হাতে পায়ে ধরতে গেলে আর উপায় না পেয়ে ভদ্রলোকের এসব কিছু গ্রহণ করতে বাধ্য হয়েছে। না হলে ঈশানের ইচ্ছেই ছিল না ভদ্রলোকের থেকে কোনো কিছু নেওয়ার। ঈশান আর কোনো উপায় না পেয়ে চাচার ফ্ল্যাটে থাকতে শুরু করেছে। চাচু ঈশানকে একটা অফিসে জবের ব্যবস্থা করে দিয়েছে। প্রতিনিয়ত ভদ্রলোকদের খোঁজ খবর রাখছে ভাইয়ের পরিবারের। এরই মাঝখানে ঈশান জানতে পারল ঈশিতার ওই ছেলেটা অর্থাৎ ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ঠিক হয়েছে। ঈশান ভাবল অন্তত আর যাই হোক, এবার ওকে আর চোখের সামনে দেখতে হবে না, অন্তত ওর সাথে আর দেখা হবে না, দেখা হলে ওকে ছেড়ে কথা বলবে না। তার উপর এই শহরে না থাকলেই ওর পরিবারটার সাথে মেয়েটা আর কোনো মিসবিহেভ কিংবা সিন ক্রিয়েট করতে পারবে না। এদিকে ঈশিতার বিয়ের দিন তারিখ ঠিক হলে ওর আব্বু ঈশানের পরিবারকে ওদের বাসায় যাওয়ার জন্য অনেকক্ষণ টানা হেজরন করতে লাগলো, কিন্তু ঈশান বলে দিল ওদের ওসব অনুষ্ঠান বড়লোকদের অনুষ্ঠানের মধ্যে ওরা যেতে পারবে না। কিন্তু চাচ্চু আবার সেই ইমোশনালি ব্ল্যাকমেল করলো, আর আব্বু যাওয়ার জন্য বলতেই ঈশান আর রাজি না হয়ে পারল না। ঈশানও চাচুকে বলে দিয়েছে তার মেয়ে যদি কোনো প্রকার একটা টু শব্দ করে তাহলে ঈশানের পরিবারের সাথে ওনার পরিবারের শেষ যোগাযোগ হবে। ভদ্রলোকও সেদিন ঈশানকে বলে দিয়েছিল, তুই আমার ওপর শুধু ভরসা রাখ, দেখ এরপর থেকে আমার মেয়ে আর একটা শব্দও করবে না। ঈশান বিয়ের আগের দিন গিয়েছিল। অবশ্য চাচ্চু আব্বু আম্মুকে দুদিন আগেই নিয়ে গিয়েছিল। ঈশান বোনকে প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন করে জিজ্ঞেস করেছে ওই অহংকারী মেয়েটা কোনো কিছু বলেছে কিনা, কিন্তু উল্টো যেটা শুনলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। সেদিন বোন ফোন করে বলল, জানিস ভাইয়া, ঈশিতা আপু না আব্বুর কাছে সেদিন পা ধরে মাপ চেয়েছে আর কান্নাকাটি করে বলেছে ওকে মাফ করে দিতে। আমি না প্রথমে অবাক হয়েছিলাম, ভেবেছিলাম নাটক করছে চাচুর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তারপরে বুঝতে পারলাম চাচু তখন বাড়িতেই ছিল না, আব্বু আম্মু ওর সাথে কথাই বলেনি। গত 1 ঘন্টা যাবৎ আপু আব্বু আম্মুর সাথে কথা বলার চেষ্টা করছে। শেষে চাচু আসলে আবার এসে কান্না করলো, তখন আব্বু একটু কথা বলেছে। তারপরও ওর থেকে দূরে দূরে থাকিস, ওকে আমার বিশ্বাস হয় না। ও কীসব কাণ্ড কারখানা কখন করে বসবে তার ঠিক নেই। আর যদি ভুলেও তোকে আর আম্মুকে বলে তাহলে তুই সেটা বুঝতে পারবি। আমি বিশ্বাস করি তুই অতটাও বাচ্চা নয় যে আমাদের ছোট করে কিছু বললে সেটা বুঝতে পারবি না। আমাদের শুধু একটাবার ফোন করিস, তারপর দেখ আমি কি করি। যাই হোক, সব কিছু ভালোই থাকলো, কোনো ঝামেলা হলো না। ঈশান বিয়ের দিন সকালে এসে দেখলো অনেক বড় আয়োজন করা হয়েছে। ঈশানকে দেখেই ঈশিতার ছোট বোন দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। এই বাসাতে থাকাকালীন সময় যেমনটা করতো। মেয়েটার বয়স মাত্র 12 বছর। দুই বোনের বয়সের মাঝে বেশ ফারাক। ঈশান ওর জন্য চকলেট নিয়ে এসেছিল, সেগুলো দিতেই মেয়েটা চলে গেল। ঈশান খেয়াল করলো দূরে ঈশিতা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। ঈশান ওর সাথে কথা বলা তো দূরে থাক, সারা বিয়ের সময় জুড়ে একটাবারও সামনে পর্যন্ত পড়েনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে বিয়ের অনুষ্ঠান সেই দুপুরে শুরু হয়েছে, এমনকি সন্ধ্যা হতে চলল, এখনো পর্যন্ত বর আসলো না। এবার বিয়ে বাড়িতে বেশ খানিকটা হইচই পড়ল। বর আসছে না দেখে ঈশান চাচ্চুকে বিষয়টা জিজ্ঞেস করতেই উনি বললেন, মাথায় বাড়ি হয়েছে বাবা, ছেলেটা মাদক ও নারী পাচারের সাথে যুক্ত। আজকে এই সকালে পুলিশ ওকে গ্রেফতার করেছে। আমি বিষয়টা জানতাম না। ওর বাসার আশেপাশে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে একটা মার্ডার কেসের আসামিও ছেলেটা। তার উপরে যত ধরনের বাজে কার্যকলাপ আছে তার সাথে জড়িত। আর গত সপ্তাহে একটা মেয়েকে রেপ করে মার্ডার করেছে। এইসব ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল, কিন্তু পুলিশ তদন্ত করে সবটা বের করে ফেলেছে। এখন বল, এরকম একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়েটা কি করে দিই? সেই তো, শত হলেও বড় মেয়ে বলে কথা, ফেলে তো দেওয়া যায় না। ঈশান কথাগুলো বিড়বিড় করে বলল। চাচু কিছু বুঝতে না পেরে এবার তাড়াহুড়ো করে আব্বু আম্মুর রুমে ঢুকলো। ঈশান বুঝতে পারল না চাচু আবার এই মুহূর্তে কি বলতে চাইছে। ঈশান এক জায়গায় বসে ইচ্ছামতো ফোন চালাচ্ছিল। এরই মাঝখানে আব্বু, চাচু আর আম্মু, ঈশিতার আম্মু পর্যন্ত আসলো। সবাই ঈশানকে ঘিরে ধরল। ঈশান অবাক হলেও আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল,
তোমাদের আবার কি হলো? বিয়েটা হবে না, এখন বিয়ে ভেঙে গেছে, সবাইকে জানিয়ে দাও, তাহলেই হয়ে যায়। আর আমি আগেই ভেবেছিলাম যে ছেলেটা ভালো হবে না, কারণ আমি ওকে আগেও কয়েকটা মেয়ের সাথে দেখেছিলাম। আজকে তোকে যে আমার মান সম্মানটা রক্ষা করতে হবে বাপ। ব্যাস, লেখা চুকে গেল। অন্য সব গল্পের মতোই চাচু ঈশানের হাতে পায়ে জড়িয়ে ধরল। ঈশান ভদ্রলোকের হাত পা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, চাচ্চু, দয়া করে এত বড় শাস্তি আমাকে দিও না। বুঝতে পেরেছি তুমি কিসের কথা বলছো, কিন্তু তোমার মেয়েকে নিয়ে আমার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। তুমি অন্য কোথাও বা অন্য কাউকে দেখো, আমাকে এমন কিছু বলো না। অন্য কিছু করতে বললে আমি সেটাই করব। তুমি যদি বলো যে আমার জীবন বাজি রাখতে হবে, আমি সেটাও করে দেখাবো। তুমি এই কয়েকদিনে আমার জন্য অনেক করেছো, তাতে আমি তোমার জন্য সব কিছু করতে রাজি, কিন্তু দয়া করে এই কাজটা আমাকে করতে বলো না। তোমার মেয়ের সাথে আমি কথাই বলি না, আর যে মেয়ে আমাকে ছোট লোক ভেবে এত কাণ্ড করলো, তাকে বিয়ে করা কল্পনাতেও আমি আনতে পারি না। এবার আব্বু কিছু একটা বলতেই আম্মু এসে ঈশানের হাত ধরলো আর বলতে লাগলো, আব্বু, আমি তোমার আব্বুর হয়ে বলছি, তোমার আব্বু ওই বিয়েতে মত দিয়েছে, বলেছে যেন তুমি বিয়েটা করে নাও। তাছাড়া আমাদের দুই পরিবারের ইচ্ছা ছিল তোমরা বড় হলে। সব ইচ্ছা পূরণ করতে হয় না আম্মু, এরকম ইচ্ছা পূরণ করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। দুদিন বাদে আবার ডিভোর্সের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। আমি এসব করতে চাইছি না। এরকম কোনো কিছু হবে না। আমি আমার মেয়েকে রাজি করিয়েছি, সম্মান বাঁচানোর জন্য ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। সেদিনের পর থেকে ও যখন বুঝতে পেরেছে ভুল করেছে, তাহলে এই বিয়েটাও মেনে নিতে পারবে। এরকম বিয়েতে সবাই প্রথমে রাগ করে থাকলেও পরবর্তীতে তার সাথেই মানুষ সংসার করে। আজ দেখি ঠিক তেমনটাই সূচনা হবে। মেয়েটাকে বিয়ে করে আমার মান সম্মানটা বাঁচাবে ঠিকই, আবার বিয়েটাও মেনে নিবে। ঈশান বারণ করতে লাগলো। চাচু উপায় না পেয়ে ওর হাতে পায়ে ধরতে গেলে তখন ঈশান আবারও উপায় না পেয়ে ওনাকে জড়িয়ে ধরে ফেললো আর বলতে লাগলো, চাচ্চু, তুমি আমাকে খুব বড় একটা সংকটে ফেলে দিলে। তুমি সবটা জানার পরও এরকম একটা কাজের দিকে আমাকে এগিয়ে দিলে। কিচ্ছু হবে না, তোরা অনেক ভালো থাকবি দেখিস। ঈশান কিছুতেই কিছু বুঝে উঠতে পারলো না। ওর বন্ধুদের কল করলো। বন্ধুরা বিষয়টা শুনেই বিয়ে বাড়িতে আসলো। একমাত্র বন্ধুর বিয়ে বলে কথা। ঈশান ওর আরও কিছু কলিগদের কল করলো, আর তারপর দু পরিবারের সম্মতিতেই বিয়েটা হলো। ঈশান বুঝতে পারলো না যে মেয়েটা এত সহজে সব কিছু মেনে নিল কী করে। ঈশিতার আব্বু বারবার ঈশানের হাতে পায়ে ধরতে যাচ্ছিল। ভদ্রলোক বাবার বয়সী, তাই আর বারণ করতে পারল না। তাই জেনে শুনে আগুনে পা দিল। ভেবেই সিদ্ধান্ত নিল মেয়েটার সাথে সরাসরি বেশ ভালোভাবেই কথা বলবে। আজ বাদে কাল ডিভোর্স চাইবে, তার আগেই না হয় বলে দিবে এই বিয়েটা টিকবে না। ঈশান সেটা জানে। যে মেয়ে ওকে সহ্যই করতে পারে না, দুই চোখে দেখতে পারে না, ওকে এত অপমান অপদস্থ করেছে, সে মেয়ে কিনা ওর সাথে থাকবে, এটা ভাবাতে একটা বিলাসিতা। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর উপায় রইল না। আব্বু আম্মু বোন বাসায় চলে গেল। ঈশান শুধু এসে তাদের বাসাতেই রয়ে গেল। ওদের বাসর সাজানো হয়েছিল এখানেই। ঈশান অবাক হলো যে এটুকু সময়ের মধ্যে এত কিছু হলো কি করে। সব জল্পনা কল্পনা কাটিয়ে একরাশ অসংখ্য আর চিন্তা ভাবনা নিয়ে রুমে ঢুকলো। ঈশিতার রুমে আগে কখনো আসা হয়নি। এ বাড়িতে থাকলেও কখনোই মেয়েটার রুমে প্রবেশ করেনি। রুমে এসে খেয়াল করলো মেয়েটা বেডের মাঝখানে বসে আছে। এই বুঝি উঠে এসে হট্টগোল শুরু করে দিবে, না হলে এমন সব কথা বলবে যেটা শোনার সাথে সাথেই মাথাটা গরম হয়ে যাবে। ঈশানও প্রস্তুতি নিয়েই এসেছে। যদি বেগরবাই কিছু বলতে আরম্ভ করে, আজকে তো বউ হয়েছে তাই ইচ্ছে মতো ধোলাই করবে। আজকে যদি এরকম কিছু বলে তাহলে এই মেয়ের মার ফরজ হয়ে গেছে। ঈশান সেটা ভেবেই শার্টের হাতা গোটাতে লাগলো। আজকে বজ্জাত বেটিকে নিধন করতে হবে। কথাগুলো ভেবেই ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে এসে তারপর ফ্রেশ হয়ে নিল। ঈশান বেডের সামনে দাঁড়াতেই ঈশটা কেমন করে যেন একটু নড়ে চড়ে উঠল। তখন ঈশান বলতে লাগলো, আমি জানি আপনি সম্মানটা বাঁচানোর জন্য আজকে আমার মতো একটা ছোট লোককে বিয়ে করতে বাধ্য হলেন। আমি বা কেমন দেখেন, বিয়ে খেতে এসে আপনার সম্মান বাঁচাতে গিয়ে শেষে জীবনের সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন হলাম। আপনি নিজে থেকে বারণ করে দিলেই কিন্তু বিয়েটা আর হতো না, আর তাতেই এরকম পরিস্থিতিতে আমাকে আপনার আব্বুর কথার
কথাটা রাখতে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হতো না। মেয়েটা কী ভাবলো কে জানে, তবে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলতে লাগলো। আমার না খুব হাসি পাচ্ছে আপনার এরকম কর্মকাণ্ডে। জানেন তো, যে ছোট লোকের সাথে আপনি কথাই বলতে চান না, যাকে সহ্য করতেই পারেন না, তাকে স্বামী হিসেবে মানবেন কি করে? আর বিয়েটাই বা করলেন কি করে? আমি তো আপনার অফিসের একজন কর্মচারী হওয়ার যোগ্যতাই রাখি না, তাহলে আপনি কি করে যে আমাকে বিয়ে করলেন আমি সেটাই বুঝতে পারছি না। ঈশান স্পষ্ট বুঝতে পারল মেয়েটা মাথার উপর থেকে ঘুমটা ফেলে দিল। সাথে সাথেই ঈশানের মুখের দিকে একবার তাকালো। মেয়েটাকে এত মায়াবী লাগছে দেখে মনে হচ্ছে না যে এই মেয়ের রাগের মাথায় এত সব কথা বলতে পারে। আর এত এত সব বাজে বাজে কথা ওদের এতদিন শুনিয়েছে। ঈশান চোখ ফিরিয়ে নিল। যাকে পাওয়া কিংবা যে ওর সাথে থাকবে না তাকে নিয়ে এসব ভাবনা চিন্তা না করাই ভালো। আবারও কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো। ভয় পাবেন না, আমি এই রুমে থাকবো না। আমি বলতে এসেছিলাম আপনি নিজে থেকে একটা উকিলের সাথে দেখা করবেন, আর যত তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করবেন ততই তাড়াতাড়ি আপনি আমার থেকে মুক্তি পেয়ে যাবেন। ঈশান কথাটা বলে শেষ করার সাথে সাথে মেয়েটা ঝড়ের গতিতে এসে ওর শার্টের কলার ধরল। ঈশান মেয়েটার এমন কাজে ভয় পেল, আবার গায়ে হাত তুলবে না তো বজ্জাত মহিলা। ঈশান যখনই আর কিছু বলতে নিবে তার আগে এই মেয়েটাও শার্টের কলার ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলো। কি? আমাকে ডিভোর্স দিবি তুই? তোর সাহস কি করে হয়, বিয়ে করতে পারলি না আজকে ডিভোর্স করার কথা বলিস? আমি ডিভোর্সের কথা বলছি না, আর তুই কিনা আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিস? ঈশান পাঞ্জাবির কলারটা ছাড়িয়ে নিয়ে ওর থেকে একটু দূরে গিয়ে বলতে লাগলো। দেখেন আপু, আমি জোর গলাতে কথা বলতে চাইছি না। আজকে আমার সাথে বেগরবাই করার চেষ্টা করিয়েন না। আমার অধিকার আছে আপনার গায়ে হাত তোলার, তাই এরকম কিছু করিয়েন না যার জন্য আপনার গায়ে আমি হাত তুলতে বাধ্য হই। আমার জায়গায় থাকলে আপনি বুঝতেন আমি এই কথাগুলো কেন বলছি। আপনি এতদিন আমার পরিবারের সাথে আমার সাথে যা করেছেন তার জন্য কি এসব বলাই যথেষ্ট নয় কি? যাই হোক, আপনার সম্মানটা বাঁচানো ছিল, বাঁচিয়ে দিয়েছি। এবার আমাকে মুক্তি দিয়ে আপনি আমাকে বাঁচান। তুমি এমন করে বলতেছো কেন? বিয়ে করেছো কি তুমি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, আর আমরা থেকে দূরে যাওয়ার জন্য? এটা কোনো বিয়ে? আপনার মনে হচ্ছে এটা বিয়ে? একটা লম্পটকে ভালোবেসেছিলেন, তার সাথে বিয়েটাও করতে গিয়েছিলেন, এখন আবার কি হলো তাহলে? এইসব নিয়ে আমি কথা বলতে চাইছি না। এসব আপনার পার্সোনাল বিষয়। আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত। আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন, তাই না? আমি তোমাকে বিয়ে করেছি, এটাও তোমার কাছে মজা মনে হচ্ছে ঈশান? ঈশান একটা তাচ্ছিলের হাসি দিল। আর কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশিতা আবারও ওর কলারটা ধরলো আর এক হাতে চুলগুলো আঁকড়ে ধরে দুজনে চার ঠোঁট এক করলো। ঈশান অবাক হয়ে চোখ জোড়া বড় বড় করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মিনিট খানিক এমন করেই রইল। মেয়েটা ঈশানের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিয়ে ইচ্ছে মতো কিস করলো। ঈশান জোর করে মেয়েটাকে ছাড়ালো, তারপর ঠোঁট জোড়া মুছতে মুছতে বলল। ছি ছি ছি, কী সব বলছেন আপনি? বিয়েটা যে ছাড়ার জন্য করিনি, তোমার সাথে থাকার জন্য করেছি ঈশান, সেটা বুঝলাম। এত কিছুর পরে তোমাকে বিয়ে করেছি সব কিছু ঠিক করে নেওয়ার জন্য, আর তুমি কিনা বলছো আমি তোমাকে ডিভোর্স দিব? কখনোই না। আমার কাছে থেকে তোমাকে এই টর্চার সহ্য করতে হবে, তবে এখন আর এই টর্চারটা নয়, এখন থেকে রোম্যান্টিক টর্চার। মেয়েটা দুষ্টু হাসি দিয়ে আবারও ঈশানের ঠোঁট জোড়া কামড়ে ধরল। ঈশান অবাক হলো মেয়েটার এমন কর্মকাণ্ডে। কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটা নিজেই বলতে লাগলো। ঈশান, সবটাই আমার সাজানো নাটক ছিল। আমি রাফিনের সাথে বিয়ে করার জন্য এগুলো করিনি। যখন জানতে পেরেছি সেদিন চাচ্চু ছিনতাইকারীর হাতে পড়েছিল আর রাগের মাথায় আমি কি করেছি, তখন বুঝতে পেরেছি আমার দ্বারা অন্যায় হয়েছে, ঠিক কত বড় অন্যায়। আমি সেই জন্য চাচুর কাছে মাফ চেয়েছিলাম, আর আব্বুকে বলেছিলাম তোমাদেরকে স্থায়ী কোথাও একটা রেখে দিতে। যেহেতু তোমার আর আমার বিয়ের কথা আব্বু অনেক আগেই বলেছিল, তাই আমি আর দেরি করিনি। ভেবেছিলাম তোমার সাথে যে অন্যায় করেছি, তোমার সাথে থেকে সে অন্যায়ের প্রায়শ্চিত্তটা করব। যাকে ছোট লোকে ভেবেছি সে ছোট লোকেরই বউ হব। ঈশান, এখনও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আব্বুর কাছে জিজ্ঞেস করে দেখো। আর আজকের বিয়েটা তোমার সাথেই ছিল, তুমি কার্ডটা পরে দেখোনি, সেই জন্য বুঝতে পারোনি।
ঈশানের এবার যেন জ্ঞান হারানোর মতো অবস্থা। ও ধপ করে সোফায় বসে পড়তেই ঈশিতা তাড়াহুড়ো করে বেড সাইড থেকে এক গ্লাস পানি এনে ওকে খাওয়ালো। ঈশান হাঁসফাঁস করতে লাগলো। এসে ঈশিতা ওর বুকের উপর হাত রেখে বলতে লাগলো, এই কি হয়েছে তোমার? ডাক্তার হবে ঈশান, প্লিজ বলো না কি হলো। তুমি এরকম করতেছো কেন? খারাপ লাগছে তোমার? ঈশান না সুযোগ উত্তর দিতেই ঈশিতা রাগি চোখে তাকালো। মেয়েটা নিজেই বুকের উপর একটু ফু দিয়ে বলতে লাগলো, নাটক করো না তো। তুমি জানো আমি তোমার এরকম অবস্থাতে কতটা ভয় পেয়ে গেছিলাম? আমার একমাত্র জামাই যদি কিছু হয়ে যায় আমি কি করবে থাকবো বলো? আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছে। আমার বিশ্বাসই হচ্ছে না আপনি এসব প্ল্যান করে করেছেন। কাল সকালে সব শ্বশুরের থেকে শুনে নিও, বিশ্বাস না হয়। এখন আসো আমরা বাসরটা করি, তারপর না হয় কালকে সবটা বুঝে যাবে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে তারপর চাচুকে ডাকাডাকি করতেই বাসার সবাই এক জায়গায় জড়ো হলো। সবটা শোনার পর ঈশান বুঝতে পারলো আব্বু আম্মু এই প্ল্যানের সাথে সামিল ছিল, কিন্তু ওকে জানায়নি। কিছুক্ষণ সবার দিকে রাগি চোখে তাকিয়ে রইল। তখন চাচু এসে ওর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, আমার মেয়েটা ভুল করেছে, সেটা শুধরে নেওয়ার জন্যই দুই পরিবারকে এক করতে এই বিয়েটা করেছে। তুই আর রাগ করে থেকে এই সম্পর্কটাকে নষ্ট করিস না বা। দুজন যখন এক হয়েছিস এখন না হয় একসাথেই থাক। আমরাই বা কতদিন বাঁচবো বল? তোদের একসাথে সুখে থাকতে দেখলে আমাদের ভালো লাগবে। ঈশান কল করে আব্বু আম্মুর সাথে কথা বললে ওরা ঈশানকে কিছুক্ষণ বোঝালো। তারপর ঈশান আর কোনো উপায় না পেয়ে মেয়েটাকে নিয়ে রুমে আসলো। মেয়েটাই ওর হাত ধরে টানতে টানতে রুমে এনে দরজা বন্ধ করে দিল। ঈশান বেড থেকে একটা বালিশ নিতে গেলেই ঈশিতা ধাক্কা মেরে ওকে বেডে ফেলে দিল। তারপর শাড়ির আঁচলটা বুকের উপর থেকে ফেলে দিয়েই ওর উপর উঠে গেল। মেয়েটা একদম ঈশানের বুকের সাথে লেপ্টে গেল। ঈশিতা কিছুক্ষণ ছেলেটার বুকের মধ্যে মাথা রেখে হাজারটা চুমু দিল। ঈশান চোখ জোড়া বন্ধ করে রাখলো, কারণ মেয়েটার এরকম কর্মকাণ্ডে নিজেকে সামলে রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছে। তারপর ছেলে মেয়েটাকে সরাতে গেলে ঈশিতা ওর বুক থেকে মুখ তুলে বুকের উপর দু হাত রেখে একটু মুচকি হেসে ছেলেটার দু গালে দুটো চুমু খেয়ে নাকের ডগায় আলতো করে কামড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এত রাগ করে আছো কেন সোনা বোন? সবাই আমাকে মাফ করে দিয়েছে, এখন তুমি যদি মাফ করে দাও তাহলেই তো আমরা বাকি কাজটা শুরু করতে পারি। ঈশান মেয়েটাকে ঠেলে সরাতে গেলে ঈশিতা আবার ওকে ধাক্কা মেরে ওকে ফেলে দিল। তারপর ও ঠোঁটে ঠোঁট জোড়া বসিয়ে দিতেই ঈশানের কোনো উপায় না পেয়ে চুপ করে রইল। মিনিট পাঁচেক যেতেই মেয়েটার এমন স্পর্শে থাকতে পারল না। মেয়েটার কোমরে আপনা আপনি হাত জোড়া চলে গেল। এবার ঈশান ওকে নিজের উপর থেকে ফেলে দিল। তারপর মেয়েটার ঠোঁটের উপর ইচ্ছে মতো রাগ ঝাড়তে লাগলো। কিছুক্ষণ বাদে মেয়েটা ওর চুলগুলো আঁকড়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিতেই চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ঈশান ওর ঠোঁট জোড়া ছেড়ে গলায় আর ঘাড়ে নাক ডোবাতেই ওর গরম নিঃশ্বাসে আর ঠোঁটের স্পর্শে মেয়েটার বুকের ওঠা নামাটা ক্রমশই বৃদ্ধি পেল। ঈশিতা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, সাথে পুরো রুমটায় জানান দিল যে দুটো মানবী মিলেমিশে একাকার হতে চলেছে। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।